Hey, this is your Samim sir, and you are watching the SOE Bangla. Don't compress your love for SOE Bangla. You are like a spring. একটা স্প্রিংয়ে যেরকম হয়, স্প্রিংয়ের যদি ফোর্স দেওয়া হয়, ফোর্স দিয়ে তাকে কম্প্রেস করা হয়, সে নিজেকে আবার এক্সপ্যান্ড করে নেয়। সেরকমভাবে যতই চারিদিক থেকে ফোর্স আসুক, নিজের ভালোবাসাতে কোনো রকম কম্প্রেস করবে না। একদম স্প্রিংয়ের মতো এক্সপ্যান্ড করো নিজের ভালোবাসাকে, এসওই বাংলাকে ছড়িয়ে দাও সবার মাঝখানে। আর আমাদের সাথে থাকো, সাথে এগোতে থাকো। তোমরা নতুন ক্লাস 11, তোমাদের আগের একটা ক্লাস আমরা দিয়েছিলাম, সেটা ছিল আমাদের এই ভৌত বিশ্ব পরিমাপ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের ফার্স্ট পার্টের ক্লাস। সেখানে কিছু ইন্ট্রোডাকশন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং কিছু বেসিক জিনিসে আমরা ঢুকেছিলাম। আজকের এই ক্লাসটাতে আমরা এমসিকিউ ফরম্যাটের প্যাটার্ন অনুযায়ী কিভাবে 3-এ 3 তুলে নেওয়া যায়, জাস্ট এটাই শেষ করব এই ভিডিওতে। অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মেজারমেন্টের এই ভিডিওটা যদি তুমি কমপ্লিটলি দেখতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম 3-এ 3 তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো, আবার প্রত্যেক দিনের মতো আবারও আজকে তোমাদেরকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম টু আওয়ার এমসিকিউ সেমিস্টার 1। সো লেটস, দেখো সবার প্রথমে আমি আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা সবাই জানো যে তোমাদেরকে বলেছিলাম যে কোন 3টে টপিক করলে 3-এ 3 পাওয়া যায়, বা টোটাল আমি এটার ওপরে লিখেছিলাম ডোন্ট বি আ ডানকি, একটা গাধার মতো পড়ো না, কিভাবে স্মার্ট ওয়েতে পড়বে সেটার একটা, সেই পিপিটিটা তোমরা কালেক্ট করেছিলে। সেখানে দেখবে সেখানে টোটাল কমপ্লিট লেখা আছে যে টোটাল এই কটা টপিকের এই কটা জায়গা এইরকম ভাবে পড়লে 3-এ 3 পাওয়া যাবে। সেটা একটু খেয়াল রাখবে, খেয়াল রেখে ক্লাসটা ফলো করো। চলো, সবার প্রথমে আগের দিন আমরা কতদূর করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম ডাইমেনশন বের করা, এইটুকু করেছিলাম। এখন আমরা ডাইমেনশনগুলো নিয়ে অ্যানালাইসিস করব, অর্থাৎ মাত্রাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করব। তোমরা নতুন 11 কিছু কিছু ইংলিশ টার্মের সাথে তোমাদের পরিচিত হতে হবে। যে কটা ফিজিক্সের টার্ম তুমি পড়বে সেগুলো ইংলিশ টার্মও তুমি সাথে সাথে পড়বে, না হলে বোথ পড়ে ফিজিক্স অনার্স অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই, জেই মেন, আইআইটি, যে কোনো জায়গাতে গিয়ে অসুবিধা হবে, খুব অসুবিধা হবে। চলো, ডাইমেনশন অ্যানালাইসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাত্রা বিশ্লেষণ এবং তার প্রয়োগ। ওকে, এখানে আমরা বলেছিলাম 3টে জিনিস করতে হবে। একটা কি, এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। আর একটা কি, আর একটা হলো সমীকরণ কতটা নির্ভুল সেটা যাচাই করা। আর আরেকটা কি হলো যে এম, এল আর টি, দৈর্ঘ্য ভর সময়ের পরিবর্তে অন্য রাশিকে মূল রাশি ধরে কোনো ভৌত রাশির মাত্রা বের করা, তাই না? আর এটার সাথে রিলেটেড একটা জিনিস হয় বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক বের করা। এগুলো সব তোমাকে দেখাবো, আর এখান থেকে তোমার 1 মার্কস পাওয়ার চান্স ভেরি ভেরি, মানে খুব পাওয়ার চান্স আছে। চলো, তাহলে প্রথমে এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর, বিষয়টা কিরকম? আমরা জানি 1 জুল সমান কত হয়? 10⁻⁷ আর্ক। এবং আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। তোমাকে যদি বলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে তুমি দেখাও 1 জুল সমান 10⁷ আর্ক, বা তোমাকে যদি এরকম বলে 1 জুল সমান কত আর্ক মাত্রা বিশ্লেষণের সাহায্যে দেখাও, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে সবার প্রথমে এই আর্ক আর জুল কার ডাইমেনশন সেটা জানতে হবে। আমরা সবাই জানি আর্ক আর জুল হলো কার্যের ডাইমেনশন, ওয়ার্ক ডানের ডাইমেনশন। সেটা কি হয়? বল ইন্টু সরণ, বলের মাত্রা হয় mL/2। বলের মাত্রা কেন এটা হয়? বল হলো ভর ইন্টু ত্বরণ, ভর হলো এটা, ত্বরণ হলো এটা। ত্বরণ এটা কেন হয়? ত্বরণ হলো বেগ ইন্টু সরণ, বেগের কি হয়? L⁻⁻1। বেগ এটা কেন হয়? কারণ বেগ হলো লেন্থ বাই টাইম, তাই না? তাহলে কার্যের মাত্রা হলো বল ইন্টু সরণ, সরণ হলো লেন্থ, তাহলে কি আসছে? mL²T⁻²। হলো? আচ্ছা, এবারে আমরা যদি খেয়াল করি এই জুলটা হলো এসআই পদ্ধতি, এই আর্কটা হলো সিজিএস পদ্ধতি। ঠিক আছে, আমরা তাহলে কি করব এখানে মাত্রা বিশ্লেষণে? আমরা সিম্পলি এটা করব যে কার্যের এই মাত্রা
দেখো এসআই থেকে আমরা সিজিএস এ, ধরো 1 জুল থেকে আমাদের কত আর্গে যেতে বলছে, তাহলে এসআই থেকে সিজিএস এ যেতে বলছে। আমরা তাহলে ধরে নিই 1 জুল হলো এন আর্গ, এন এর ভ্যালু আমরা বের করব। তাহলে জুলের মাত্রা যদি বসাই, 1 জুলের মাত্রা বসাও এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর আর্গের এটা, তাহলে এইটাকে আমরা এসআই এর এইটা আমরা 1 ধরে নিই, m1 l1 t1, আর এটাকে আমরা ধরে নিই m2 l2 t টু দি পাওয়ার -t2, এটা ধরে নিই। ক্লিয়ার? এবারে আমাদের n এর ভ্যালু বের করতে হবে। n এর ভ্যালু কত হবে? m1 কে m1 দিয়ে করো, m1 ডিভাইড বাই m2, এটার মাত্রা। এখানে হলো l1 ডিভাইড বাই l2, এখানে হলো t টু দি পাওয়ার -2 t1 আর t টু দি পাওয়ার -2, ব্যাস এটা হলো n এর মান। এবারে এইটা আমরা কিভাবে করব, এটা আমরা কিভাবে করব, তাই না? তো দেখো m1 বাই m1 টা কোনটায়, এদিকের পার্টটা হলো আমাদের এসআই, এদিকের পার্টটা হলো আমাদের এসআই, আর এদিকের পার্টটা হলো আমাদের সিজিএস, ঠিক আছে। তাহলে m1 বাই m2, এটা তো মাস, তো m1 আর m2 মাস, যেহেতু মাস বা ভর, তাহলে এসআই এর কি হবে, এসআই এর হলো 1 কেজি, তাই না? আর সিজিএস এর কত হবে, সিজিএস এর হবে, সিজিএস এর হবে আমরা জানি 1 গ্রাম। এটাকে আমরা কি করব, লেন্থটা 1 মিটার 1 সেন্টিমিটার, এটাকে আমরা কি করব, এটা দুটোই সেকেন্ড, হ্যাঁ, টু দি পাওয়ার -2 যাই দাও, দুটোই সেকেন্ড কেটে গেল, তাহলে এটার গল্প আর থাকছে না, শুধু থাকছে এই দুটো। এই দুটো কত, 1 কেজি, মানে 1 কেজিকে যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে এটা আমরা এখানে লিখছি, 1 কেজিকে গ্রামে কনভার্ট করলে হয় 10 টু দি পাওয়ার 3 কি গ্রাম, আর নিচে আছে 1 গ্রাম, তাহলে গ্রাম গ্রাম কাটলো, থাকলো 10 টু দি পাওয়ার 3। আর দেখো 1 মিটারকে সেন্টিমিটার করলে হয় 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার, তাহলে থাকলো কি 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটা হলো n এর ভ্যালু। তার মানে n হলো 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 5, না 10 টু দি পাওয়ার 5 আসলে হবে না, আমাদের ভ্যালুটা কিন্তু 10 টু দি পাওয়ার 7 আসবে। আচ্ছা, আমাদের একটা বেসিক ভুল হয়েছে, এল স্কোয়ার ছিল, দেখাচ্ছ এলটা স্কোয়ার ছিল, এরকম ভুল করলে হবে না, এল কি হবে, স্কোয়ার ছিল, তাহলে এটার স্কোয়ার ছিল, স্কোয়ার ছিল, অর্থাৎ এইটার আমাদের স্কোয়ার হবে, তাহলে এটার মানে 10 টু দি পাওয়ার 2 যেটা ছিল 10 টু দি পাওয়ার 2 এর আবার স্কোয়ার হবে, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে হলো 10 টু দি পাওয়ার 7, n এর ভ্যালু হলো 10 টু দি পাওয়ার 7, অর্থাৎ স্বাচ্ছন্দ্যেই আমরা বলতে পারছি 1 জুল ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাই না? এভরিওয়ান ক্লিয়ার? তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে এরকম ভাবে আমরা এটা বের করতে পারি। এবারে প্রশ্ন আসলো যে এটা কি এমসিকিউ ফরম্যাটে কিভাবে এটা থেকে কোশ্চেন দেবে। এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন দিলে আমরা তো জানি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, আর মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এরকম দেখাতে হবে, দেখাবো কাকে, এমসিকিউ তো ফরম্যাট, তাহলে এমসিকিউ ফরম্যাটে এই পোর্শন থেকে কোশ্চেন দেবে না, ঠিক আছে? তাহলে করছি কেন, কনসেপ্টের জন্য পড়ছি, প্রথম থেকে সবকিছু ভালো করে পড়া উচিত, তাই না? তাহলে এবারে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 10 ডাইন, এটা তুমি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে দেখাবে। এটা কে করবে, এটা তুমি করবে, এটা তোমার বাড়ির কাজ। একই ওয়েতে তুমি করবে, তোমার নিউটন আর ডাইন কিসের মাত্রা, বলের মাত্রা, ফোর্স, বল, বলের মাত্রা কি হয়, বলের মাত্রা এই তো করেছি দেখো, এম এল টি টু দি পাওয়ার -2,
তাহলে করবে কি, এরকম একই ওয়েতে করবে, লিখবে 1 নিউটন সমান n ডাইন, তারপরে তুমি করবে নিউটনের মাত্রা বসাবে m l t টু দি পাওয়ার -2, m1 m2 এটা 1 দিয়ে দেবে, 1 দিয়ে দেবে, n দিয়ে দেবে, এখানে m2 l2 t টু দি পাওয়ার -2 2, ব্যাস। এবারে বসাবে, করবে, এত দূর করে দিলাম, আর করব না, সব করে দিলে হবে না, এটা তো বাড়ির কাজ। চলো এরপরে আমরা এগোই। তাহলে একটা টপিক আমাদের হলো এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পোর্শন থেকে এমসিকিউ দেওয়া পসিবল নয়। তাহলে এলিমিনেট হলো একটা। এরপরে সমীকরণের নির্ভুলতা যাচাই। আমাদের দেখতে হবে একটা সমীকরণ সঠিক কিনা সেটা কিভাবে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা বুঝতে পারি। চলো আমরা দেখি। তাহলে একটা সমীকরণ সঠিক বা ভুল কিনা, তাই মাত্রা বিশ্লেষণের সাহায্যে সেটা যদি দেখতে চাই, প্রথমে একটা সমীকরণ লিখতে হবে এবং তাকে যাচাই করতে হবে। তাহলে একটা সমীকরণ আমরা লিখি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো লিখলাম, এই যে সমীকরণটা লিখলাম এটা হলো আমাদের একমাত্রিক গতি, মানে এর পরে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টার থেকে ইকুয়েশন। এবং অনেকেই তোমরা এই ইকুয়েশনটার সাথে জানো, এই ইকুয়েশনগুলো তোমরা জানো না, অনেকেই তোমরা 9-এর দিকে পড়েছো এটা হয়তো, তবুও আমরা এর পরে ক্লাসে পড়বো। আপাতত তুমি এটা ভাবো এটা একটা ইকুয়েশন। ওকে, তাহলে একটা ইকুয়েশনের এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমাদের বোথ সাইডে দেখতে হবে যে ইকুয়েশনটা মাত্রাগতভাবে সঠিক কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা এসটা কি, এসটা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণের মাত্রা কি একটা দৈর্ঘ্য, তো তাহলে এস এর মাত্রা হয় কি এল। আচ্ছা, বাম সাইডের মাত্রা যদি এল হয় তাহলে ডান সাইডের পদগুলোরও মাত্রা এল হবে। যদি এটা না হয় তাহলে মাত্রাগতভাবে কি ঠিক না? ঠিক না। আচ্ছা, ইউটি এর মাত্রা কি হয় দেখি। ইউটা কি, ইউটা হলো প্রাথমিক ভেলোসিটি বা প্রাথমিক বেগ। আচ্ছা, প্রাথমিক বেগের মাত্রা কি হয় বাবু, এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তার সাথে আমরা একটা টি গুণ করে দিই। দেখো এই টি টু দি পাওয়ার -1 আর টি, এরা দুজন মারপিট করে নিজেদেরকে 0 করে ফেললো, তাহলে থাকলো কি এল থাকলো। তাহলে দেখো ইউ2 এর মাত্রাও আমরা, ইউটি এর মাত্রাও আমরা এল পেলাম। আর বাকি থাকে কি হাফ এটি স্কোয়ার। আচ্ছা, হাফ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর কোনো মাত্রা নেই। আচ্ছা, এটা কি, এটা আমরা সবাই জানি, এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ত্বরণের মাত্রা কি হয়, ত্বরণের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -2। ভাই এটা কিভাবে হয়, ত্বরণ হলো বেগ বাই সময়, বেগ যদি এল টি টু দি পাওয়ার -1 হয় তাকে টি দিয়ে ভাগ করলে হয় এল টি টু দি পাওয়ার -2, তাই তো। তাহলে ত্বরণের হলো এল টি টু দি পাওয়ার -2। এবারে এই টি টু দি পাওয়ার -2 কে বাড়ি পাঠাতে গেলে কি করতে হবে, এর বিপরীত একটা টি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। আর দেখো এটা টি স্কোয়ারই আছে, তাই না। তাহলে দাঁড়ালো কি, এরা দুজন কেটে ফেললো নিজেদেরকে, এল দাঁড়ালো। তাহলে কি বোঝা গেল, এটার মাত্রা এল, এটার মাত্রা এল, এটার মাত্রা এল। এবারে তুমি বলবে স্যার এটার মাত্রা এল, এটার মাত্রা এল, তাহলে তো 2L হলো। আচ্ছা হলো, তা কি আছে, আমাদের LHS এ আসলো এল আর RHS এ আসলো 2L। তা কি আছে, 2টা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখানে যেমন আমরা হাফকে বাদ দিয়েছি, হাফ কি ছিল, একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না। তাহলে এই 2 এর মূল্য এখানে নেই, কনস্ট্যান্ট ভ্যালুগুলোর মূল্য এখানে নেই, আমাদের মাত্রাগতভাবে ঠিক আছে কিনা দেখতে হবে। তাহলে দেখো এদিকের এল এদিকের এল, তাহলে মাত্রাগতভাবে এটা সঠিক। আর একটা জিনিস আমাদের জানতে হবে যে এই যে সমীকরণে আমরা যোগ করলাম, অর্থাৎ ইউটি আর হাফ এটি স্কোয়ার, এই দুটোকে যোগ করলাম, এই দুটোর মাত্রা কি সঠিক ছিল? হ্যাঁ, এটার মাত্রা, ইউটি এর মাত্রাও এল ছিল আর হাফ এটি স্কোয়ারের মাত্রাও কই এল ছিল। তাহলে দুটোর মাত্রা এল ছিল বলেই এই দুটোকে যোগ করা গেছে, না হলে এই দুটোকে যোগ করা যেত না। আচ্ছা তুমি বলো, তুমি কি 1 কেজি আর 1 সেকেন্ডকে যোগ করতে পারবে? ভাই কখনোই পসিবল নয়। তুমি কি 1 মিটার আর 1
কেজিকে যোগ করতে পারবে? পারবে না। তাহলে দুটোর একক আলাদা বা দুটোর সিমিলার, দুটোর মাত্রা যদি আলাদা হয় তাহলে তাদের দুজনকে আমরা যোগ করতে পারবো না। তাহলে এইটা দেখেও আমরা বলতে পারি যে একদম রাইট হ্যান্ড সাইডের দুটো রাশির মাত্রা একই থাকার কারণে দুটো রাশিকে আমরা যোগ করতে পারছি। হলো? আচ্ছা, এইবারে এই যে জিনিসটা আমরা শিখলাম এটাকে কাজে লাগিয়ে এমসিকিউ কিভাবে দেয় আমরা দেখি। এই যে জিনিসটা শিখলাম এটার অ্যাপ্লিকেশনে একটা এমসিকিউ করতে পারি কি আমরা দেখি। কারণ আমাদের সব এবারে কি হবে, এমসিকিউ এমসিকিউ এমসিকিউ, শুধুই এমসিকিউ, আর কোনো থিওরিটিক্যাল কোশ্চেন চলবে না, শুধু এমসিকিউ করবো এবারে। আচ্ছা, টি সময়ে একটি কণার, তাহলে এটা হলো আমাদের ফিজিক্সের প্রথম এমসিকিউ। দিস ইজ দ্য ফার্স্ট এমসিকিউ অফ আওয়ার ক্লাস। এটাতে লাইক করবে তোমরা। টি সময়ে একটি কণার বেগ v ইকুয়ালস টু at প্লাস b ডিভাইড বাই t প্লাস c হলে a b c এর মাত্রা যথাক্রমে চারটে অপশান কোনটাতে গোল করতে হবে? ওএমআর শিটে এরকম করে গোল করতে হবে, কোনটাতে গোল করতে হবে? চলো দেখা যাক। তাহলে কি দিল, টি সময়ে একটি কণার বেগ হলো এটা। এখানে দেখো এ আছে, এটা বি, এটা আর সি, এটা, এদের মাত্রা বের করতে হবে ভাই। তাহলে কি করা যায়? আচ্ছা, এটা সমীকরণের লেফট হ্যান্ড সাইডের মাত্রা কি হবে? এটা তো বেগ, তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, বেগের মাত্রা আর ভুল করলে হবে না, বেগের মাত্রা বের করা সিম্পল, দূরত্ব বাই সময়, দূরত্ব হলো এল, সময় হলো টি, তাহলে হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো এই লেফট হ্যান্ড সাইডের মাত্রা। এই রাইট হ্যান্ড সাইডের, তাহলে এই দুটো পদের মাত্রাও সমান হবে, কারণ এই দুটো পদকে আমরা যোগ করেছি, তাই না? তাহলে চলো এটি এর মাত্রা দেখি আগে কত হয়। এটি এর ভিতরে এটাকে আমরা জানি না, তাই না? আর এদিকে দেখো বি প্লাস টি প্লাস সি, এটাকেও আমরা জানি না, এখানে বি আর সি কে আমরা জানি না। আচ্ছা, কি করা যায়? আচ্ছা, একটা বুদ্ধি তো আসছে। কি বুদ্ধি আসছে? দেখো এই টি প্লাস সি এই দুটো যোগ হয়েছে না, তাহলে টি এর মাত্রা আর সি এর মাত্রা সমান হবে না? হ্যাঁ, তাই তো। তাহলে টি এর মাত্রা কত হয়? টি হয়, ক্যাপিটাল টি, ছোট টি থেকে ক্যাপিটাল টি হয়ে যায়। তাহলে সি এর মাত্রা আমাদের কত এলো? ক্যাপিটাল টি। যাক, সি বেরিয়ে গেল, আর এ বি বাকি আছে, তাই না? এবারে এ আর বি কিভাবে বের করা যায়? আচ্ছা, চলো বুদ্ধি করা যাক। আচ্ছা, ভি এর মাত্রা এটা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে কিরম দেখলাম, এটার মাত্রা এটার মাত্রা এটার মাত্রা এদের মাত্রা সমান হয়েছে। তাহলে এই দুটোর মাত্রা সমান হবে, এবং এই দুটোর মাত্রা সমান হলে এই দুটোর যে কোনো একটার মাত্রা এদিকের মাত্রার সাথে সমান হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মাত্রা, আর এটার মাত্রা সমান হবে যে কোনো একটার মাত্রা। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইডে থাকা এই ভেলোসিটি এর মাত্রা আর রাইট হ্যান্ড সাইডে থাকা যে কোনো একটা পদের মাত্রা এটি অথবা এটি সমান হবে, তাই না? তাহলে এটার মাত্রা আমরা এক্ষুনি বের করলাম, এই যে এল টু টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান, আর এর মাত্রা আমরা বের করব, টি এর মাত্রা আমরা জানি টি, তাহলে এর মাত্রা কত হলো? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আবার টি দিয়ে ভাগ করো, তাহলে হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমাদের সি এর মাত্রা এটা বেরোলো, এর মাত্রা আমাদের বেরোলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। হলো? ব্যাস। আর কোনটা বাকি আছে? আর বাকি আছে সি। সি এর মাত্রা বের, সি তো বেরিয়ে গেছে, বি এর মাত্রা বের করতে হবে। আচ্ছা, এই যেটার মাত্রা আর আর এইদিকের যে কোনো মাত্রা, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা এই টোটালটার মাত্রা, এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার সাথে টি গুণ হলে কি হয়? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানই হয়। তাহলে আমাদের এই পদটার মাত্রা বি টি প্লাস সি, এটা নিশ্চয়ই এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। তাহলে এটা বলো বি এর মাত্রা কত হবে? আচ্ছা, এখানে সি এর মাত্রা আর টি এর মাত্রা কি? দুটোই টি, টি প্লাস টি করো, টু টি হবে, টি থাকছে। তাহলে বি এর মাত্রা
হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ইন্টু নিচে যে টিটা ছিল এখানে গুণ হলো, তাহলে বি এর মাত্রা কত হলো, এল হলো টি টু দি পাওয়ার -1 আর টি কেটে চলে গেল, তাহলে বি এর মাত্রা এলো আমাদের কত, এল। আচ্ছা কোন অপশনটা এবার রাইট হচ্ছে, এই তিনটে আমরা অ্যান্সার পেয়েছি, কোন অপশনটাকে গোল করতে হবে দেখা যাক তো। আচ্ছা এ কত হয়েছে, এ হয়েছে এল টি টু দি পাওয়ার -2, দেখো এই দুটো অপশানে আছে আমাদের এল টি টু দি পাওয়ার -2, তাই তো। আচ্ছা এটা টি টু টি স্কোয়ারই আছে, তাহলে প্রথমেই এলিমিনেট হয়ে গেল যে বি অপশানটা এল টি টু দি পাওয়ার -2 একমাত্র বিতে আছে। তারপরে বিটার কত হচ্ছে এল, এল ঠিক আছে, সিটা কত টি, ব্যাস। আর দেখতেই হলো না আমাদের এইখানে আমাদের ওএমআর সিটা গোল করতে হবে, হলো। ভুল গোল করলে নাম্বার কম কাটা যাবে এবং সম্পূর্ণ গোল করতে হবে। এই যদি তোমার ওএমআর শিটের গোলটা থাকে, যে পেনটা তোমাকে দেওয়া হবে সম্পূর্ণ গোল করতে হবে। এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোর প্রস্তুতির জন্য এইরকম প্রসেস করা হয়েছে। এই যে আমাদের সেমিস্টার 1 টোটাল মেকানিক্স থেকে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নিট, ডব্লিউবি, জেই, জেই মেন, আইআইটি, সব কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ ফরম্যাটে অধিকাংশ কোশ্চেন দেয়। তাহলে ক্লাস 11-এর অধিকাংশ কোশ্চেন কিন্তু এই মেকানিক্স পজিশন অর্থাৎ সেমিস্টার 1 থেকে দেয়। সেই জন্য প্ল্যান করেই এই সেমিস্টারটাকে এমসিকিউ করা হয়েছে, যাতে তোমাদের নিট, আইআইটি, জেই এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের হেল্প হয়। সিমিলার ক্লাস 12-এও ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম, কারেন্ট ইলেকট্রিসিটি, অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে বেশি এমসিকিউ দেয় নিট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে, সেগুলোই এমসিকিউ ফরম্যাটে করা হয়েছে, তাই না। এটাকে তোমরা একেবারেই ভয় পেও না, এটা তোমাদের ভালোর জন্য করা হয়েছে। আচ্ছা তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর কাজ বাকি আছে। 3 নম্বর টপিক আমাদের কি, মাত্রা বিশ্লেষণের যে ভর, দৈর্ঘ্য, সময়, এই তিনটে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মূল রাশি ছিল। তাহলে ভর, দৈর্ঘ্য, সময়ের পরিবর্তে অন্য রাশিকে যদি আমরা মূল রাশি ধরি, তাহলে সেটা ধরে যে কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করো। চলো দেখা যাক কি বিষয়টা। একটা উদাহরণ যদি আমরা দিই, একটা এমসিকিউ, একদম ডাইরেক্ট এমসিকিউ দিয়ে বোঝাচ্ছি এটা, ঠিক আছে, যা হবে এমসিকিউ দিয়ে। গতিবেগ হলো ভি, সময় টি, বল এফ, এদেরকে মৌলিক রাশি ধরো। তাহলে এদের পরিবর্তে এদেরকে মৌলিক রাশি ধরো। আমরা জানি আমরা যে কোনো ভৌত রাশির মাত্রা বের করার জন্য অলওয়েজ এম এল টি, দৈর্ঘ্য, ভর, সময়কেই মূল রাশি ধরে সমস্ত ভৌত রাশির মাত্রা বের করি। কিন্তু এরা তোমাকে আগে কোশ্চেনের কন্ট্রাডিকশন দিয়ে দিয়েছে যে ভেলোসিটি, গতিবেগ, সময় আর বলকে মূল রাশি ধরতে হবে, এদেরকে ধরতে পারবে না। তাহলে ঘনত্বের মাত্রা বের করো। আচ্ছা ঘনত্বর মাত্রা কি হয়, ঘনত্ব মানে কি হয়, দেখো ঘনত্ব মানে হয় ভর বাই আয়তন, তাই তো। ভর বাই আয়তন যদি ঘনত্ব হয়, ভরের আগে মাত্রা ছিল এম, আয়তনের মাত্রা ছিল এল কিউ, তাহলে আগে ঘনত্বের মাত্রা ছিল এম এল টু দি পাওয়ার -3। এখন আমরা দেখব ঘনত্বের মাত্রাতে ভি থাকবে, টি থাকবে এবং এফ থাকবে। তাহলে অপশানে এই ভি, টি, এফ এর পাওয়ারে কিছু কিছু হবে, সামথিং, যে কোনো একটা অপশান হবে। কোনটা হবে আমরা দেখার চেষ্টা করি, চলো। তাহলে আমরা ধরে নেই যে যে ঘনত্বের যে মাত্রাটা হবে, ঘনত্বকে ডেনসিটি, তাই ডি ধরলাম আমরা। ধরো ঘনত্বের ডেনসিটি ডি এর মাত্রা আমরা ধরে নিলাম ভি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি এবং এফ টু দি পাওয়ার সি হবে। এ বি সি কি হবে সেটা আমরা বের করতে পারলেই কাজ হয়ে যাবে। হয়তো এ 2 হলো, বি -4 হলো, 3 হয়তো -3 হলো, তাহলে এ অপশানটা সঠিক হবে, সেটা আমরা দেখব। তাহলে কিভাবে দেখবো ভাই, দেখবোটা কিভাবে, কিছু মাথায় আসছে? আমার তো আসছে না, একটু ভাবো তো। তাহলে কি করা যায়, হ্যাঁ চলো একটু মাথায় এসছে কিছুটা, কি করা যেতে পারে। হ্যাঁ আমরা এখানে এইগুলোর মাত্রা কি আছে বের করে নেব, এই ছাড়া আর তো কোনো কিছু মাথায় আসছেই না এখন। তাহলে ভেলোসিটির মাত্রা কি হতে পারে, বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1, তাই তো।
সময়ের মাত্রা তো টি হয়, ফোর্স বা বলের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -2। এই তিনটেই আমাদের হাতে আছে, আর কিছু নেই, তাই না? তাহলে এখানে আমরা একটা কাজ করি, এটার জায়গায় আমরা বসিয়ে দিই এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এ, তাই না? টি টু দি পাওয়ার, টি তো টি আছে, টি টু দি পাওয়ার বি, আর এফ এর জায়গায় আমরা বসিয়ে দিই এম এল টি টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার সি। এইটুকু তো করতে পারি। এবারে এই যে মাত্রাটা পেলাম, এটা এই মাত্রার সাথে সমান হবে না, কারণ ঘনত্বেরই তো মাত্রা, এম এল টি দি পাওয়ার -3। বাহ, খুবই ভালো হলো। এবারে কিছু করা যাবে? হ্যাঁ, কিছু তো করা যেতে পারে। টি টু দি পাওয়ার, দেখো এম গুলো এখান থেকে আমরা এই ফরম্যাটে লেখার চেষ্টা করি। এম এর মাথায় কি আছে? একমাত্র এম টু দি পাওয়ার সি আছে, আর কোথাও এম নেই। এল কতগুলো আছে? এল আছে এই একটা, এল টু দি পাওয়ার সি, এল টু দি পাওয়ার এ। তাহলে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী এল টু দি পাওয়ার এ প্লাস সি হয়, তাই তো? গুণ করলে যোগ হয় তো। আর টি আছে কত? টি টু দি পাওয়ার -এ, এখানে গুণ করলে, আর টি টু দি পাওয়ার বি, আর টি টু দি পাওয়ার -2c। টি তো অনেকগুলো আছে, তাহলে টি টু দি পাওয়ার -a প্লাস বি -2c, ব্যাস এইটা আছে টোটাল। আর এদিকে আছে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এম এর পাওয়ার টু দি পাওয়ার সি, এম এর পাওয়ার এখানে কি আছে? এম টু দি পাওয়ার 1। তাহলে আমরা দুটোকে কম্পেয়ার করি, ইকুয়েশনকে কম্পেয়ার করে বলতে পারি এম টু দি পাওয়ার সি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার 1 মানে এম। তাহলে সি এর ভ্যালু কত হলো? 1 হলো। বাহ, সি এর ভ্যালু বেরিয়ে গেল রে। এবার কি করব? এল কে কম্পেয়ার করি। এল এ আছে কি? এ প্লাস সি, আর এদিকে এল আছে কত? -3। তাহলে এল এ আছে এ প্লাস সি, এদিকে এল এ আছে কত? -3। ব্যাস, এ প্লাস সি ইকুয়ালস টু -3, এটা করতেই পারি। তাহলে কি বলবো? সি এর ভ্যালু এখানে 1 পুট করে দাও তো দেখি। সি এর ভ্যালু 1 পুট করে দিলে এ কত হয়? -3, আর এই 1টা এপারে গেলে -1, অর্থাৎ -4। বাহ, এও বেরিয়ে গেল, সিও বেরিয়ে গেল। এবারে বিটা করে দিতে পারলেই টিক দিয়ে চলে আসবো, গোল করে চলে আসবো, তাই তো? বিটা বের করি। তা টি যেটা ছিল, এখানে কোনো টি নেই। টি নেই তা কি হচ্ছে? টি আমরা করে দেবো, দেখবে কিভাবে। এই দেখো, টি টু দি পাওয়ার 0। টি টু দি পাওয়ার 0 মানে কত? 1 তো। কারোর মাথায় 0 থাকলে কি হয়? অঙ্ক ম্যাথে শিখেছো তোমরা, সেটা 1 হয়। তাহলে টি টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি, এখানে 1 গুণ আছে, কেউ আপত্তি করবে না। তাহলে এইবার এই টি কম্পেয়ার করো, -a প্লাস বি -2c। তাহলে -a প্লাস বি -2c ইকুয়ালস টু, এদিকে টি এর মাথায় কত আছে? 0 আছে। এখানে আমরা সি এর ভ্যালু কত জানি? 1 বসাও, তাহলে -2। বি এর ভ্যালু কত? পাইনি। এ এর ভ্যালু কত? -4, মাইনাসে মাইনাসে +4, আর বি আছে ইকুয়ালস টু 0। 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, তাহলে বি এর ভ্যালু হলো -2। যাক, এ বি সি তিনটেই বেরিয়ে গেছে। তাহলে এ কত বেরিয়েছে গো? -2। বি কত বেরিয়েছে? -4। সি কত বেরিয়েছে? 1। আমরা কাকে এ বি সি ধরেছিলাম? ভি কে এ ধরেছিলাম, তাহলে ভি কত হবে? ভি টু দি পাওয়ার -2। আচ্ছা, আর কত হবে? টি কে কত ধরেছিলাম? টির মাথায় বি ধরেছিলাম, তাহলে টি টু দি পাওয়ার -4। আর আমরা কোনটা ধরেছিলাম? এফ কে আমরা সি ধরেছিলাম, তাহলে সি কত? এফ। তাহলে আমাদের অ্যান্সারটা শুরু হবে এফ দিয়ে। এফ দিয়ে কোনটা আছে? একমাত্র এটা আর এটা, তাহলে এই দুটোর ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। তারপরে দেখো ভিতে চলো, ভি টু দি পাওয়ার কত এসছে আমাদের? -2। ভি টু দি পাওয়ার -2, হ্যাঁ, ভি টু দি পাওয়ার তাহলে -2 হলো। আর সি আর এ কত এসছে আমাদের? হ্যাঁ, সি এসছে 1, তাহলে এফ টু দি পাওয়ার 1টা হলো টি। টি টু দি পাওয়ার কত এসছে আমাদের? -4। -4
-4 বসিয়ে দাও, t⁻⁻4 t⁻⁻4, অপশানটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। তাহলে দেখো এই অপশানটা একটুখানি চেঞ্জ হবে, f v⁻⁻2 t⁻⁻4। এটা আমার লেখাতেই ভুল হয়ে গেছে, এটা তাহলে আমাদের রাইট অপশন। ঠিক আছে, এরপরে চলো আমরা এগোতে থাকি। এটা করলাম তো, এবার তোমরা একটা করো দেখি। যদি বল, দৈর্ঘ্য এবং সময়কে মৌলিক রাশি ধরা হয় তাহলে ভরের মাত্রা বের করো। এটা তোমরা করো দেখি। এটা কত এসেছিল, f v⁻⁻2 আর t⁻⁻ এত। এবার একটা জিনিস জানো, এই প্রসেস ছাড়া আমরা আর কিভাবে করতে পারি এটা? আমরা যদি মুখে মুখে করতে পারি তাহলে এই অঙ্কটা এর জন্য আছে। দেখো এই যে যদি বল f হয়, দৈর্ঘ্য l হয় আর সময় t হয়, এদেরকে মৌলরাশি ধরে ভরের মাত্রা বের করো। ভর কি হয়? ভর তো m হয় তো। আচ্ছা, ফোর্স, এই যে বল আছে, বল কি হয়? ভর ইন্টু ত্বরণ, তাই তো। দৈর্ঘ্য কি হয়? আর সময় t। আচ্ছা, এটা যদি আমরা এরকম কিছু করি, উপরে বলের মাত্রাকে রাখলাম, বলের মাত্রাকে রাখলাম, আর নিচে আমরা কি করলাম, বল মানে কি? ভর বাই ত্বরণ। দেখো বল মানে হলো ভর বাই ত্বরণ, তাহলে এই ত্বরণটাকে যদি আমরা কেটে দিতে পারি, ভর থেকে গেল, তাহলে দেখো সেটা কিভাবে পসিবল, সেটা এইভাবেই পসিবল। উপরে এফ এর মাত্রা থাকবে, নিচে থাকবে দৈর্ঘ্যের কত, দৈর্ঘ্যের হলো এল হয়, আর টাইমের কত হয়? টি হয়। সেটা ঠিক আছে, কিন্তু ত্বরণের মাত্রা আমাদের কি হয়? এল t⁻⁻2। তাহলে t⁻ আমাদের -2 করতে হবে, করলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমাদের ভরের মাত্রা কত হবে? সিম্পল, f l⁻⁻1 t⁻⁻2। কোন অপশনটা রাইট আছে? m l⁻⁻1 t⁻⁻2, অপশন সি। দেখো মুখে মুখে হলো না। এমসিকিউতে চেষ্টা করা হবে যে ক্যালকুলেশনটা যাতে কম হয়। এটার যেরকম ক্যালকুলেশনটা এত বড় হলো, এরকম না দেওয়ার চেষ্টা করে। এর থেকে আরো একটা বড় ক্যালকুলেশন আছে, তোমাদের বইয়ের উদাহরণে দেখবে, যেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবকের ওই যে অঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, কোনটা দেখাচ্ছি জানাও। হ্যাঁ, একদম উদাহরণ 3, পৃষ্ঠা 11, পেজ নম্বর 11, উদাহরণ 3 কি বলছে? দৈর্ঘ্য, ভর, সময়ের পরিবর্তে যদি ঘনত্ব, বেগ, কার্যকে মূল রাশি ধরা হয়, তাহলে ঘনত্ব, বেগ এবং কার্যের মাত্রা যদি dw dvw হয়, তাহলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করো। এটার ক্যালকুলেশন আরো কঠিন, এটা যেরকম ইজিতে হয়েছে এটা আরো কঠিন। তো এতটা লং ক্যালকুলেশন ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য দেয়া হতো, কিন্তু এখন এমসিকিউ দেবে মানে ক্যালকুলেশনটা খুব শর্ট যাতে হয়, একটু মাথা খাটাতে হয়, সেরকম দেবে। যেমন এটা দেখো, একটু বুদ্ধির খেলা আছে, জাস্ট হালকাই হয়ে গেল, বুঝলে? এরকম দেওয়ার চেষ্টা করবে। এটাও দেয়, এটাও বেশি ক্যালকুলেশন নয়, অল্প ক্যালকুলেশন। এবারে এটাকে তুমি বুদ্ধি করে করতে পারবে, দেখবে শর্টে কিরম বুদ্ধি করে করা যায়। দেখো বল রেখে দিলাম, আমরা বল রেখে দিলাম, এফ রেখে দিলাম, আর নিচে আছে আমাদের কত? বেগ তো, আর বেগ আছে, আর এ আছে। আচ্ছা তুমি বলো ঘনত্বতে আমাদের কি আসে? ঘনত্বে দেখো টাইমের গল্পই নেই, তাহলে টাইমটাকে আমাদের যে কোনো রকম ভাবে কাটতে হবে, টাইমটাকে কাটতে হবে। টাইমটাকে কাটার জন্য কি উপায় আছে একমাত্র? বলো। গতিবেগের ভিতরে কিন্তু একটা টাইম আছে। গতিবেগ কি হয়? গতিবেগ হলো l/t। ঠিক আছে, গতিবেগের ভিতরে একটা টাইম আছে, সেটার সাথে যদি আমরা টি গুণ করি, তাহলে দেখো টাইমটা কেটে গেল, শুধু এল থাকলো, তাই না? আর আমাদের এল কে আনতে হবে কত? এল কে 3 আনতে হবে, -3 আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি? একমাত্র উপায় কি করতে পারি আমরা, যে বল ছিল, বলের মাত্রা কত? ml t⁻⁻2 হলো। আর দেখো
বেগের যে মাত্রা সেটাকে যদি আমরা 4 করি, 4 কেন করব? দেখো আমাকে টি কে পুরো তুলতে হবে, আর এদিকে দেখো টি আছে টু দি পাওয়ার -2, আর এল আর বেগের টি কত আছে? বেগের টি আছে টু দি পাওয়ার -1, যেটা আমরা ধরো নিচে বসালাম। তাহলে এই টু দি পাওয়ার -1 ওপরে গেলে একটা টি হলো, তাহলে এখানে তবুও একটা টি টু দি পাওয়ার 1 বাকি আছে, ঠিক আছে? এবারে সেটা হলো, কিন্তু এল টু দি পাওয়ার -3 তুমি কিভাবে করবে? আর এখানে ধরো তুমি এটা গতিবেগ হলো, সময়টাকে এখানে আবার করলে, সময়টাকে নিচে আবার দিলে, তাহলে সময় কত হলো? আবার একটা -2 ওপরে করলো। তাহলে এখন আমাকে কি করতে হবে? তাহলে যদি এলটাকে 3 করতে হবে, এলটা এখানে 1 আছে, তাহলে এটা যদি 4 করা যায়, তাহলে 4 ওপরে গেলে এল টু দি পাওয়ার 1 - 4 মানে এল টু দি পাওয়ার -3 হবে না? তাহলে এই বেগকে আমরা যদি 4 করে পাওয়ার 4 করি, তাহলে দেখো বিষয়টা মিলছে না? তাহলে এল টি টু দি পাওয়ার -1 ছিল, এটাকে যদি আমরা পাওয়ার 4 করি, আর এটা টি টি রাখি, তাহলে দেখো বিষয়টা মিলছে না? কিভাবে মিলছে? তাহলে তখন আসলো কি এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে আসছে কত? এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার -4 ইন্টু টি। তাহলে এখানে তো কেটে থাকলো কত? টি টু দি পাওয়ার মাইনাস, আর এটাকে আমরা স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে কাটছে স্কোয়ার। তাহলে দেখো এটা টি টু দি পাওয়ার স্কোয়ার আর টি টু দি পাওয়ার -4 কেটে থাকলো টি টু দি পাওয়ার -2, সেই টি টু দি পাওয়ার -2 আর এই টি টু দি পাওয়ার -2 কেটে যাবে, অর্থাৎ এই দুটো থেকে যে টি টু দি পাওয়ার -2 পাবো সেটা আর এটা কেটে যাবে। টি এর গল্প শেষ, টি তো নেই এখানে। দেখো এম টু দি পাওয়ার 4, এম তো এমই আছে, আর এল টু দি পাওয়ার 4 আর এল কেটে গিয়ে থাকবে, এল কাটছে আর এর 4 কেটে 3 হয়, তাহলে এটা উপরে গেলে এল টু দি পাওয়ার -3। দেখো পেয়ে গেলাম না? তাহলে কি হলো আমাদের মাত্রাটা? এইটা হলো এফ, এফ কে আমরা এফ রেখেছি, আর এটা হলো কি ভেলোসিটি, ভেলোসিটি টু দি পাওয়ার 4 করেছি, আর টি টু দি পাওয়ার স্কোয়ার করেছি, অর্থাৎ আমাদের ভ্যালুটা আসলো এফ ভি টু দি পাওয়ার -4 টি টু দি পাওয়ার -2। এটা কোন অপশন ছিল? এই অপশনটা ছিল। আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে, এই অপশনটা রাইট ছিল। এটা আমাকে, এটা হবে না, এটাই অপশন রাইট ছিল, অর্থাৎ এখানটায় আমাদের ক্যালকুলেশনে হয়তো বিটা সি করে ফেলেছি, এরকম কিছু হয়েছে। আমরা এ এর ভ্যালু পেয়েছি কত? এল 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 এ প্লাস সি, এর ভ্যালু পেয়েছি, সি বসাও, সি 1 বসাও, তাহলে 1 গেলে -4, এ হলো -4। হ্যাঁ ঠিকই আছে, তো এ তো -4ই হবে, আমরা এ কত দিয়েছি? এ -4ই দিয়েছি। ও এখানটা আমাদের লেখাতে ভুল হয়েছে, সরি সরি সরি, একটুখানি এ দেখেছো কোথায় ভুল হলে কোথায় যায়? এ -4, আমরা এ কি করেছি? একে -2 লিখে দিয়েছি, এ -4 আর বি হলো -2। তাহলে এ কোনটা? এটা, তাহলে ভি টু দি পাওয়ার -4, ভি টু দি পাওয়ার -4, ঠিক আছে। আর বি কোনটা? টি, টি টু দি পাওয়ার কত? -2, টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এফ কত? 1, এফ টু দি সি 1, এফ 1, ঠিক আছে। এখানটা একটু সিম্পলি মিস্টেকের জন্য আমি ভাবছি অপশনটাই হয়তো ভুল দিয়েছি, না না ওরকম কিছু হয়নি। তাহলে গল্প কি গেল? তোমার মাথায় যদি একটু বুদ্ধি বেশি থাকে তাহলে এরকম ভাবে প্ল্যান করে করতে পারবে, আর যদি একেবারে ঢুকছে না মাথায় কিচ্ছু, ভাই প্রসেস এটা আছে এই প্রসেসে করো, কিন্তু ক্যালকুলেশনটা লেন্দি হবে। এখানে ক্যালকুলেশন লেন্দির কোনো গল্প নেই, শুধু কাটাছাটা উপরে কাটাকুটি করো, বুদ্ধি লাগাও, এটা এই করলে হতে পারে, এই করলে হতে পারে, তাহলে হয়ে যাবে। আর ওরা এরকম লেন্দি ক্যালকুলেশন যাতে না হয় সেটা দেওয়ার চেষ্টা করবে এমসিকিউ ফরম্যাটে। চলো এটা আমরা করে দিলাম। এরপরে এই একটা জিনিস যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক বের করো, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা একটা পুরো এমসিকিউ দিয়ে বোঝাচ্ছি, আমাদের যা কিছু হবে এমসিকিউ দিয়ে বোঝানো হবে। এবারে এক্স ওয়াই জেড এই তিনটে ভৌত রাশির একক দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো, ভালো। এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কোনটা হবে? এ বি সি ডি, কোনটাতে গোল করবে? চলো এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এক্স এর একক দিয়েছে গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5, হলো। মাত্রা কি হবে? গ্রামের জন্য এম, সেমি এর জন্য এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5। ওয়াই কত আছে?
গ্রাম সেকেন্ড ইনভার্স, তাহলে m t টু দি পাওয়ার -1 হলো। জেড কত দেব আমরা? জেডের কি আছে? জেডের আছে সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, সেমির জন্য এল দেবে, টাইমের জন্য টি টু দি পাওয়ার -2 দেবে। তাহলে প্রত্যেকের মাত্রা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, মাত্রা তো যখন পেয়ে গেলাম, তাহলে এবারে আমাদের কি করতে হবে? সম্পর্ক বের করতে হবে। আচ্ছা, সম্পর্কের অপশনগুলো দেখো কি কি আছে। এক্সটা দেখো বেশি আছে, তাহলে হয়তো অ্যান্সারটা এক্সটাই হতে পারে, মানে লেফট হ্যান্ড সাইডে এক্স রাখার চান্সটা বেশি। আচ্ছা, আমরা এক্স রেখে করি, কারণ এই যে দুটো অপশন আছে ওয়াই জেড, এগুলো হাবিজাবি তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। তাহলে অ্যান্সারটা হয় এতে হবে, না হয় বিতে হবে। ঠিক আছে, দেখো এ আর বি এর ভিতরে সিমিলারিটি আছে একটু এদিক ওদিক। তুমি যদি ভাবো এই দুটোর ভিতরে অ্যান্সার হবে, তাহলে তুমি হয়তো ছাড় খেয়ে গেলে। আচ্ছা, আমরা ধরে নিই তাহলে এক্স ইকুয়ালস টু সামথিং হবে। এক্স কত? এক্স মানে এটা, এক্স এর মাত্রা কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5 হলো। তাহলে এটার সাথে এদিকে রাইট হ্যান্ড সাইডে যদি সমান করতে চাই, তাহলে এই মাত্রাটাকেই আনতে হবে, অর্থাৎ এই ওয়াই আর জেড কে গুণ টুন পাওয়ার করে যা হোক করে এমন একটা নিয়ে আসতে হবে যেটা এর সাথে সমান হয়। আচ্ছা, এম দেখো এখানে একটাই আছে, এখানেও এম একটা আছে, তাহলে কোনো মতেই ওয়াই কে আমরা স্কোয়ার করতে পারবো না। ঠিক আছে, তাহলে ওয়াই কে আমরা স্কোয়ার করতে পারবো না। বাহ, খুবই ভালো বুদ্ধি। তাহলে ওয়াই কে যেহেতু স্কোয়ার করতে পারবো না, কারণ এমই রাখতে হবে, তাহলে টি টু দি পাওয়ার আমার এলো -1, কিন্তু এখানে আছে টি টু দি পাওয়ার -5, অর্থাৎ এখনো আমাকে টি টু দি পাওয়ার -4 নিয়ে আসতে হবে। কোত্থেকে নিয়ে আসা যায় ভাই? বাকি আছে তো শুধু জেড, জেড থেকে নিয়ে আসতে হবে টি টু দি পাওয়ার -4। তাহলে টি টু দি পাওয়ার -4 নিয়ে আসতে গেলে এটাকে আমাকে স্কোয়ার করতে হবে। বাস, হয়ে গেল। স্কোয়ার করলে কি হলো? টি টু দি পাওয়ার -4 এসে গেল, টি টু দি পাওয়ার -5ও চলে আসলো। আচ্ছা, এলটা কি এসেছে? দেখি এলটা এসছে কি। দেখো এই এল স্কোয়ার এসছে, বা মিলেই গেল তো। তাহলে আমাদের কি হবে অ্যান্সার? এক্স ইকুয়ালস টু ওয়াই জেড স্কোয়ার, মুখে মুখেই হয়ে গেল, তাই না? তাহলে অপশন বি হলো, গোল করে দাও। হলো তো? আচ্ছা, এইবারে তুমি বলছো না আমি এরকম মুখে মুখেই করবো না, তাহলে আগের যেরকম প্রসেসে করলাম এই প্রসেসে করো। ধরে নাও পাওয়ার, ধরে নাও এ, ধরে নাও এদিকের মাত্রা ওদিকের মাত্রা সমান করো, এবিসিডির মান বের করো, করে করো। একই ব্যাপার করবে, বাড়িতে এটা ট্রাই করে দেখবে। চলো, এখানে একটা কোশ্চেন মাঝে মাঝে দেয়, যদি এমসিকিউতে দিয়েও দেয়, যে আলোকবর্ষ কি প্রাথমিক একক না লব্ধ একক? আচ্ছা, আলোকবর্ষ সম্পর্কে তোমরা একটু বলে দিই। আলো 1 বছরে যে দূরত্ব যায়, সেই দূরত্বকে কাজে লাগিয়ে 1 আলোকবর্ষ ধরা হয়। এবারে তোমাকে স্কেল দিয়ে তো সাধারণ দৈর্ঘ্য তুমি মাপতে পারো, বা ফিতে দিয়ে জমি মাপে তোমাদের অনেক কিছু বড় বড় দৈর্ঘ্য মাপো, ঠিক আছে, কিন্তু তোমার একটা গ্রহ থেকে একটা গ্রহের দূরত্ব, বা একটা নক্ষত্রের দূরত্ব, বা ইউনিভার্সের অনেক দূরে অবস্থিত কোনো বস্তুর দূরত্ব মাপতে বললো, এটা কিভাবে পসিবল? এটার জন্য বড় একটা স্কেল লাগবে, অত বড় স্কেল বানানো পসিবল না, অত বড় ফিতে বানানো পসিবল না। তাহলে সব থেকে বড় একক কি করা যেতে পারে? সব থেকে দ্রুত যায় আলো, আলোর বেগ সবার থেকে বেশি, মহাবিশ্বে সব থেকে বেশি দ্রুত আলো। তাহলে বলছি আলো 1 বছরে কতদূর যায় সেটা আমরা দেখি। 1 বছরে যতদূর যাবে সেটা হবে সব থেকে বড় একক। তাহলে আলো 1 বছরে যতদূর যায় সেটাকে কাজে লাগিয়ে একক করা হলো আলোক বর্ষ। ওকে, তাহলে আলোক বর্ষ কি? আলো 1 বছরে যে দূরত্বটা যাবে সেটা তো একটা লেন্থ। তাহলে লেন্থ কিসের? মূল একক না লব্ধ একক? প্রাথমিক একক বা মূল একক, লব্ধ একক নয়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, এটা যদি এমসিকিউ দেয় অলওয়েজ প্রাথমিক একক রাইট দিয়ে চলে আসবে বা গোল করে চলে আসবে। চলো, হলো আমাদের ডাইমেনশন অ্যানালাইসিস পুরো কমপ্লিট। তাহলে ডাইমেনশন और অ্যানালাইসিস পুরা কমপ্লিট হয়ে চুকে। এবারে আমরা চলে এসেছি ত্রুটির গণনা, ক্যালকুলেশন অফ এরর। তাহলে আমাদের দুটো টপিক বাকি, ক্যালকুলেশন অফ এরর, এখান থেকে একটা এমসিকিউ পাবে, আর একটা এমসিকিউ পাবে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে। আচ্ছা চলো, তাহলে ত্রুটি কাকে বলে? সবার যে ত্রুটি গণনা করছি ভাই, ত্রুটিটা কাকে বলে এটা তো আমাদের জানতে ইচ্ছা করবে, তাই না? তোমার জানতে ইচ্ছা করবে, আমারও জানতে ইচ্ছা করবে। চলো দেখি ত্রুটি কাকে বলে। ত্রুটি হলো
যে আমরা ধরো কোনো কিছু ভ্যালু মাপছি, একটা লেন্থ মাপছি অথবা টাইম মাপছি বা সেকেন্ড মাপছি, সময় মাপছি। এবারে তোমাকে আমি বলি এক্ষেত্রে টাইম মাপা, লেন্থ মাপা এবং সময় মাপা, টাইম, লেন্থ অ্যান্ড কি বলে মাস, এই তিনটের মেজারমেন্টের যে টপিকটা আমাদের ছিল ওই টপিকটা এখন আমরা করাচ্ছি না, কারণ ওখান থেকে কোশ্চেন তো এমনিতে আসে না। কিন্তু ওখানে লেন্থ যখন মেজার করতে হয় তখন দুটো এক্সপেরিমেন্ট আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখতে হয়, একটা হলো ভার্নিয়ার ক্যাপিলারি রাইজ আর একটা হলো স্ক্রু গ্রেজ এক্সপেরিমেন্ট। এই দুটো এক্সপেরিমেন্ট আমাদের করতে হয়, সেগুলো জানতে হয় এবং তার সাথে সেই এক্সপেরিমেন্টের এলসি কাউন্ট করতে হয়, অর্থাৎ লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক বের করতে হয়। সেই নিয়ম সেইগুলোর উপরে আমি চেষ্টা করব, কারণ ওটা যদি ওই এক্সপেরিমেন্ট দুটো আর লিস্ট কাউন্ট করা ওগুলো এখন করতে যাই তো বড় লং ক্লাস হয়ে যায়, বছর দোকান থেকে কোশ্চেন আসবে না। তাহলে আমাদের করতে হবে কি, একটা আলাদা করে ভিডিও একদিন দিয়ে দেবো, দিয়ে ওই দুটো টপিকের ওপরে অর্থাৎ টাইম, মাস আর লেন্থ মেজারমেন্ট, মানে ওই দুটো এক্সপেরিমেন্ট, লিস্ট কাউন্ট, হ্যাঁ ওইগুলো ওখানটা আমরা করে দেবো। ওকে, ওটাই বেটার হবে। আচ্ছা, এবারে ধরো তুমি মাস মাপছো, লেন্থ মাপছো বা টাইম মাপছো, মাপার ক্ষেত্রে হলো কি, তুমি একটা ভ্যালু হবে মেজার ভ্যালু, ধরো আমি মেপেছি একটা ভ্যালু, তুমি মেপেছো একটা ভ্যালু, আরেকজন মেপেছে আর একটা ভ্যালু, এরকম ভাবে ভ্যালুতে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকের মাপার কারণে কিছু কিছু এরর হচ্ছে, হয়ে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে মেজার করা একটা ভ্যালু আছে বা পরিমাপযোগ্য একটা মান আছে, আর অরিজিনাল একটা ভ্যালু আছে। ওই ভ্যালুগুলোর ভিতরে একটা ভ্যালু আছে অরিজিনাল, যেটা অরিজিনাল ভ্যালু, প্রকৃত মান। তাহলে ত্রুটি আমরা কাকে বলবো, প্রকৃত মান ট্রু ভ্যালু আর মেজার করা ভ্যালু বা পরিমাপ মান, সেই দুটোর ভিতরে যে পার্থক্যটা, সেই পার্থক্য, তাহলে এরর আমরা কাকে বলবো, ডিফারেন্স অফ ট্রু ভ্যালু অ্যান্ড মেজার ভ্যালু আর ট্রু ভ্যালুর ভিতরে পার্থক্য, অর্থাৎ এরর ইকুয়ালস টু পরিমাপ করা মান, প্রকৃত মান। ঠিক আছে, এবারে দেখো আমরা একটা উদাহরণ দিই এটা বোঝার জন্য, যে ট্রু ভ্যালু আমার 3.9, আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টের ট্রু ভ্যালু আসা উচিত 3.9, কিন্তু ছেলেমেয়েরা এক্সপেরিমেন্ট করেছে, ছেলেমেয়েরা মেপে পেয়েছে কি, একজন পেয়েছে 3.6, অর্থাৎ তুমি পেয়েছো 3.6, তোমার বন্ধু পেয়েছে 3.8, দুটোই এক্সপেরিমেন্ট ঠিক করেছে ওরা, কিন্তু ভ্যালুতে এরকম এসছে। প্র্যাকটিক্যালে যাবে কদিন পরে তোমরা দেখবে এরকম হয়েছে, কেউ 3.6 পেয়েছে, কেউ 3.8 পেয়েছে, হবে এরকম কাছাকাছি আসবে, সবার ওই প্র্যাকটিক্যালটা রাইট দেওয়া হবে, এক্সামিনার এই দুজনেরই নাম্বার দেবে, কিন্তু অ্যাকুরেসির উপরে ডিপেন্ড করে, এই যে বলা হয় অ্যাকুরেসিটা এখানে ডিপেন্ড করে, অর্থাৎ যার ভ্যালু কাছাকাছি এসছে 3.8 এসছে, তার ভ্যালুটা বেশি সঠিক, সে তাহলে অ্যাকুরেসির জন্য এক্সপেরিমেন্টে 1 মার্কস এক্সট্রা পাবে তোমার থেকে। তাহলে অ্যাকুরেসি আমরা কাকে বলবো, পরিমাপ করা মান প্রকৃত মানের কত কাছাকাছি আছে সেটা দেখতে হবে। তাহলে 3.9 আমাদের অরিজিনাল ভ্যালু, ট্রু ভ্যালু, এখানে যদি এর কাছাকাছি ভ্যালু কোনটা হবে, যে 3.6 মেপেছে ওটা হবে, না যে 3.8 মেপেছে ওটা হবে, নিশ্চয়ই যে 3.8 মেপেছে সেটা হবে। তাহলে এইটা হবে আমাদের অ্যাকুরেট ভ্যালু, তাহলে এটাকে আমরা কি বলবো, মোর অ্যাকুরেট, এ বেশি নাম্বার পাবে তোমার থেকে। আচ্ছা, প্রেসিশন কি, প্রেসিশন হলো লিস্ট কাউন্ট বের করা, লিস্ট কাউন্ট বের করে কতটা তার সঠিক হয়েছে, এই বিষয়টা আমরা এখন বলবো না তোমাকে, এই বিষয়টা যখন ওই লিস্ট কাউন্টের ওই বিষয়গুলো পড়াবো আর ওইটার উপর একটা ক্লাস দেবো তখন বোঝাবো। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে পরিমাপের ত্রুটি হতে পারে, ত্রুটি কি জানলাম, অ্যাকুরেসি কি জানলাম, এগুলো জানলাম, পরিমাপে কিভাবে ত্রুটি হতে পারে, এটা তো মাথায় প্রশ্ন আসতেই পারে, তাই না? তাহলে পরিমাপের ত্রুটি দুভাবে হতে পারে, কি দুভাবে, একটা হলো পদ্ধতিগত ত্রুটি বা সিস্টেমেটিক এরর, এটা ন্যাচারাল সিস্টেমেটিক, মানে তুমি বুঝতে পারছো ত্রুটিটা এই সিস্টেমেটিক এই ভুলের কারণে এইরকম ভাবে হয়েছে, অর্থাৎ এটা অন ডিরেকশনে হয়, অন ডিরেকশনে হয় মানে কি, যে হয় ত্রুটিটা পজিটিভ হবে, না হয় নেগেটিভ হবে, হয় প্লাস না হয় মাইনাস। আচ্ছা, এই পদ্ধতিগত বা সিস্টেমেটিক এরর দু প্রকারের হয়, একটা হলো যান্ত্রিক ত্রুটি বা ইনস্ট্রুমেন্টাল এরর, আর একটা হলো ব্যক্তি নির্ভর ত্রুটি বা পার্সোনাল এরর। তাহলে যান্ত্রিক ত্রুটি
মানে যন্ত্রের গোলযোগ, ইনস্ট্রুমেন্টের সমস্যার কারণে হয়েছে, এটা তোমার ফল্ট নয়। আর একটা হলো তোমার ফল্ট, ব্যক্তি নির্ভর, পার্সোনাল এরর। আচ্ছা, যান্ত্রিক ত্রুটি কি কি কারণে হতে পারে? এলসি অফ ইনস্ট্রুমেন্ট, লিস্ট কাউন্ট করতে তোমার ভুল হয়েছে, অথবা ক্যালিব্রেশন করতে তোমার ভুল হয়েছে, এগুলো প্র্যাকটিক্যালে তোমরা জানবে। আচ্ছা, লিস্ট কাউন্টটা কি তোমরা একটুখানি তোমরা হালকা করে বলে দিই। লিস্ট কাউন্ট, ধরো আমার তুমি ওহমের ইলেকট্রিক্যালের এক্সপেরিমেন্ট করছো, ওহমের সূত্র, ধরো কারেন্ট রয়েছে, কারেন্টের একটা 0 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এরকম ভাগ আছে, 0 1 2 3 5টা করে ভাগ আছে, 1 2 3 4 5, তাহলে 5টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগের ডিফারেন্স কত? 1 অ্যাম্পিয়ার করে। তাহলে লিস্ট কাউন্ট কত হবে? 1/5। তাহলে প্রত্যেকটা ঘরে 5, এই প্রত্যেকটা ঘরের ভিতরে ডিফারেন্স হলো কত? 1 অ্যাম্পিয়ার। কটা ঘর আছে? 5টা ঘর আছে। তাহলে লিস্ট কাউন্ট কত হলো? 1/5, মানে 0.2 অ্যাম্পিয়ার। যদি এই এক্সপেরিমেন্টটা ভার্নিয়ার ক্যাপিলারি এক্সপেরিমেন্ট হয়, তাহলে খুবই সহজ এলসি কাউন্ট করার জন্য, লিস্ট কাউন্ট করার জন্য। একটা এমএসডি মাইনাস একটা ভিএসডি। এমএসডি মানে কি? মেন স্কেল ডিভিশন, আর ভিএসডি মানে কি? ভার্নিয়ার স্কেল ডিভিশন। আচ্ছা, ভার্নিয়ার স্কেল কি? এক্সপেরিমেন্টে বুঝতে পারবে ভার্নিয়ার এক্সপেরিমেন্ট কি, ভার্নিয়ার স্কেল কি সেটা এক্সপেরিমেন্টে বুঝবে তুমি। তাহলে মেন স্কেলের ডিভিশন, একটা মেন স্কেলের ডিভিশন বিয়োগ একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন। একটা মেন স্কেলের ডিভিশন 1 মিলিমিটার হয়, আর একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন 0.9 মিলিমিটার হয়। তাহলে ডিফারেন্স কত হলো? 0.2 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের এলসি কত হয়? 0. মানে লিস্ট কাউন্ট হয় 0.2 মিলিমিটার। এটা তুমি এরকম ভাবেও করতে পারবে, একটা মেন স্কেল ডিভিশন বাই টোটাল স্কেল, সেটাও করলে হবে। আচ্ছা, এসব বোঝানোর জন্য জাস্ট, এগুলো থেকে সেরকম কোশ্চেন আসে না। ব্যক্তি নির্ভর ত্রুটি, পার্সোনাল এরার, পার্সোনাল দেখতে ভুল হয়েছে, মাপ নিতে ভুল হয়েছে, চোখের সমস্যা, এই ওই পার্সোনাল ব্যাপার। আচ্ছা, এই দুটো ছাড়া কি আর অন্যরকম ভাবে ত্রুটি হয় না? না না, অন্যরকম ভাবেও ত্রুটি হয়। কিভাবে হয় বলছে, এছাড়াও এক্সপেরিমেন্টাল টেকনিক এবং ভ্যারিয়েশন অফ এক্সপেরিমেন্ট কন্ডিশন, যেখানে এক্সপেরিমেন্ট করছে সেখানের কন্ডিশন, সেখানে টেম্পারেচার, হাওয়া হচ্ছে কি কি হচ্ছে, বা ল্যাবের কন্ডিশন সেটা। তাহলে এক্সপেরিমেন্টাল কন্ডিশনের ভ্যারিয়েশন, পার্থক্যের জন্য, এবং এক্সপেরিমেন্টাল টেকনিকে ফল্টের জন্য ত্রুটি হতে পারে। আচ্ছা, তাহলে শুধু কি সিস্টেমেটিক এরর হয়? না না, শুধু সিস্টেমেটিক এরর হয় না, কখনো কখনো র্যান্ডম এরর হয় বা অবিন্যস্ত ত্রুটি হয়। কিভাবে হয় র্যান্ডম এরর? র্যান্ডম এররটা একটা কোনো সিস্টেমেটিক ওয়েতে হয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট দিকে হয় না। কিভাবে হয় এটা? এটা র্যান্ডমলি হয়। কখন কিরকম ত্রুটি হবে সেটা বোঝা খুবই কঠিন হয়ে যায়। তাহলে এই ত্রুটিটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ত্রুটি। সিস্টেমেটিক এরর তুমি কাউন্ট করতে পারবে যে এই ফল্ট হয়েছে, এর কারণে হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ফল্ট নেই, কি ফল্টে হয়েছে খুঁজে পাওয়া খুব কষ্ট। তাহলে এবারে এই সমস্যার সমাধান কি? র্যান্ডম এরর হয়ে গেলে কি করব তখন? তখন বেশিবার মাপতে হবে। তাহলে কি করতে হবে? যতবার তুমি অবজারভেশন বাড়াবে, যদি n টাইমস অবজারভেশন বাড়াও, তাহলে n টাইমস ত্রুটি কমবে। তাহলে র্যান্ডম এরর কমাতে গেলে আমাদের কি করতে হবে? বেশিবার অবজারভেশন করতে হবে, বেশিবার ভ্যালু নিতে হবে, তাহলে সেগুলো থেকে আমরা তত ত্রুটি কিন্তু কমবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ত্রুটির গল্প, ত্রুটি কিভাবে আসে, ত্রুটি কি, এগুলো আমরা কভার করলাম। এবারে ত্রুটি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের জন্য আমি তোমার ওই পেজটাতে দেখো, যে আগের ক্লাসের পেজটাতে লেখা আছে যে আমাদের এই সূত্রগুলো পড়তে হবে। তো সেইগুলো আমরা ক্যালকুলেশন এররের সূত্রগুলো করে নিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, এমসিকিউ করব। তাহলে ক্যালকুলেশন অফ এরর ক্যালকুলেশন কিভাবে করব আমরা? দেখো, এগুলো করতে গেলে কটা টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। প্রথমে পরিচিত হতে হবে সঠিক মান বা ট্রু ভ্যালুটা কি। ধরো আমরা প্রথমবার মেপে ভ্যালু পেয়েছি a1, দ্বিতীয়বার মেপে ভ্যালু পেয়েছি a2, তৃতীয়বার মেপে ভ্যালু পেয়েছি a3, চতুর্থবার মেপে a4, এরকম ভাবে n বার মেপে an পর্যন্ত আমরা ভ্যালু পেয়েছি। তাহলে এদের সঠিক মান কোনটা হবে? বলছে সঠিক মান বের করার আর কোনো উপায় নেই। এতবার যখন তুমি মেপে ফেলেছো, এই মাপাটাকে গড় করো, মিন ভ্যালু বের করো। তাহলে করা হলো কি, এ মিন বা গড় ভ্যালু।
কি হবে a1 প্লাস গড় বের করার নিয়ম আমরা জানি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 আপ টু an যোগ করে দাও, ডিভাইড করো, কতবার মেপেছো n বার মেপেছো, ব্যাস গড় বেরিয়ে গেল। তো এই am কে বলা হয় কি ট্রু ভ্যালু বা সঠিক মান হলো। তারপরে আমাদের কি জানতে হবে, বলছে অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটি। অ্যাকচুয়ালি চরম ত্রুটি কতটা হয়েছে, তাহলে কিভাবে বের করা যায়? দেখো এই যে আমরা প্রথমবার মেপেছি a1, সেই a1 থেকে যে মিন মানটা পেলাম বা ট্রু ভ্যালুটা পেলাম সেটা যদি বিয়োগ করি, তাহলে প্রথমবারের মাপাতে মিন ভ্যালুটা বিয়োগ করলাম a1 থেকে, তাহলে যতটা এরর হয়েছে বেরিয়ে গেল, প্লাস হোক আর মাইনাস হোক। এবার এটা মডুলাস দিলাম মানে আমরা পজিটিভ ভ্যালুটা অলরেডি নিচ্ছি, তো এররটা মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে আমরা পজিটিভ ভ্যালু নিচ্ছি ধরো। এবারে যদি দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখি a2 থেকে তার মিন ভ্যালু বা ট্রু ভ্যালুটা বাদ দিলাম, তাহলে আমরা এরর পেলাম, সেটাকে আমরা ডেল a1 ডেল a2 হিসেবে লিখলাম। তারপরে দেখো এরকম আপ টু n পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে সেই ত্রুটিটাকে আমরা a ডেল n লিখবো, ডেল an লিখবো, আর সেটা হবে কি 1 2 করে করে n এসছে আর এদিকে m ই ছিল, ব্যাস এটা হলো আমাদের ফর্মুলা। বাহ, তারপরে চলো বলছে এই যে এররগুলো আমরা পাচ্ছি ডেল a1 ডেল a2 প্রথমবারের জন্য, দ্বিতীয়বারের জন্য, তৃতীয় চতুর্থ পঞ্চম n বার পর্যন্ত, এগুলোর আমরা গড় করতে পারি, তো তাহলে আরো ভালো ত্রুটি বেরোবে। তাহলে মিন অ্যাবসলিউট এরর, চরম ত্রুটির মিন করে দিলাম আবার, তাহলে ডেল এ হবে সেটাকে, তাহলে ডেল এ মিন, এটা দিয়ে আমরা ডেল এ মিন বোঝাচ্ছি, তাহলে সেটা হবে ডেল a1 প্লাস ডেল a2 যতবার আমরা পেয়েছি ডেল n পর্যন্ত, আর মেপেছি n দিয়ে ভাগ করো, গড় বেরিয়ে গেল, তাই না? ব্যাস হয়ে গেল। এবারে আমরা কি করব, এই আর দুটো ত্রুটির সম্পর্কে আমাদের জানতে হবে, একটা হলো ভগ্নাংশ ত্রুটি আর একটা হলো শতকরা ত্রুটি। এই দুটো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। তাহলে ভগ্নাংশ ত্রুটি আমরা কিভাবে করব, বলছে যে মিন ভ্যালুটা পেলাম সেটা আর যে এই এররের মিন ভ্যালুটা পেলাম, অ্যাবসলিউট এরর বা চরম ত্রুটির যে মিন ভ্যালুটা পেলাম আর ট্রু ভ্যালু বা এই মিন ভ্যালুটা যেটা পেলাম সেই দুটোর ডিভিশন বা সেই দুটোর রেশিও, তাহলে কি মিন অ্যাবসলিউট এরর, এই যে মিন অ্যাবসলিউট এরর ডিভাইড বাই মিন ভ্যালু অফ মেজারমেন্টের মিন ভ্যালু বা আমরা বলতে পারি ট্রু ভ্যালু, ঠিক আছে? এটার ডিভিশনকে আমরা কি বলবো, ভগ্নাংশ ত্রুটি বা রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। রিলেটিভ মানে হলো আপেক্ষিক ত্রুটি, ফ্র্যাকশনাল এরর মানে হলো ভগ্নাংশ ত্রুটি। বোঝা গেল? বাহ। এবারে শতকরা ত্রুটি কিভাবে বের করব, যখনই আমরা রিলেটিভ এবং ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বের করে নিই, তার সাথে যদি আমরা 100 গুণ করে পার্সেন্টেজ লিখে দিই, তাহলে আমরা শতকরা ত্রুটি পেয়ে যাই। এটা খুব ইম্পর্টেন্ট, এই ভগ্নাংশ ত্রুটির সাথে সবসময় 100 গুণ করে দিলে পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি আমরা পেয়ে যাব। চলো তারপরে দেখি কি করা যায়। এবারে বলছে, আমি কি বলেছিলাম আগের ক্লাসটাতে, বলেছিলাম যে আমাদের সূত্রগুলো জানতে হবে এবং আর কি জানতে হবে, যে যোগ গুণ ভাগ নিয়ম, যোগ গুণ যোগ বিয়োগ গুণ ভাগ আর ঘাতযুক্ত রাশি, এই কটার ক্ষেত্রে নিয়মটা দেখতে হবে, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। চলো দেখে নিই। এবারে আমরা তাহলে পড়তে চলে আসলাম ত্রুটির সমবায়, কম্বিনেশন অফ এরর। আমরা রোধের সমবায় পড়েছি, তাই না? এবারে আমরা পড়বো কম্বিনেশন অফ এরর, ত্রুটির সমবায়। সমবায় কি হয়, যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, এসব তো হয়। চলো যোগ করি। প্রথমে যোগ বা বিয়োগের ক্ষেত্রে ইন সাম অর ডিফারেন্স, যোগকে সাম বলা হয়, সাম আর ডিফারেন্স যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে দেখি। তাহলে যোগের ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি একটা রাশি জেড এরকম যোগের ফর্মে থাকে a প্লাস বি, যোগের ফর্মে থাকে, ঠিক আছে, তাহলে তার সর্বোচ্চ চরম ত্রুটিটা কত হবে, বলছে এই এ এর মাপার জন্য যে ত্রুটি ডেল এ আর বি মাপার জন্য যে ত্রুটি ডেল বি সেটা যোগ হয়ে যাবে, তাই না? দুটো রাশি যোগের ফর্মে আছে, তা কি হয়েছে, আমাদের এর মাপার জন্য ইন্ডিভিজুয়াল যে ত্রুটি পেয়েছি, বি মাপার জন্য যে ইন্ডিভিজুয়াল ত্রুটি পেয়েছি, দুটো যোগ করতে হবে, তারপর টোটাল ত্রুটিটা পাবো আমরা। তাহলে সর্বোচ্চ চরম ত্রুটি হবে
চরম ত্রুটি মানে কি, যেটা আমরা লিখলাম অ্যাবসলিউট এরর, ওটাকে বাংলাতে বলে চরম ত্রুটি। এই যে এখানটা লিখে দাও যে অ্যাবসলিউট মানে হলো চরম ত্রুটি। ওকে, চলো। হ্যাঁ, তাহলে চরম ত্রুটি হলো ডেল জেড, যেটা ডেল এ প্লাস ডেল বি। আচ্ছা, ভগ্নাংশ ত্রুটি বের করে দাও। ভগ্নাংশ ত্রুটি কি হবে, আমরা বলেছি সবসময় ত্রুটির যে মানটা সেটা উপরে থাকবে, নিচে থাকবে মূল মানটা, নিচে ট্রু ভ্যালু, উপরে ত্রুটিটা, এটাকেই ভগ্নাংশ ত্রুটি বলে। এই দেখো, নিচে উপরে ত্রুটিটা আর নিচে ট্রু ভ্যালুটা। ট্রু ভ্যালু মানে মিন ভ্যালু সেটা, আর মিন ভ্যালু যে ত্রুটি অ্যাবসলিউট এররগুলোর মিন করে যেটা পেলাম সেটা, অর্থাৎ উপরে ত্রুটি নিচে অরিজিনাল ভ্যালু। তাহলে নিচে ট্রু ভ্যালু উপরে ত্রুটি, এই যে অ্যাবসলিউট এররটা আমরা পেয়েছি। তাহলে কি হবে, এইটাকে আমরা ভাগ করব এই ডেল এ প্লাস ডেল বি, অর্থাৎ যেটা মানে হলো ডেল জেড, সেটাকে ভাগ করব জেড দিয়ে। জেড মানে কত, এটা ডিভাইড বাই এ প্লাস বি। তো সেটা আমরা এই ফর্মে লিখলাম, একই বিষয়। এটার মানে কি, এই দুটো লসাগু হবে, লসাগু হয়ে আসবে এ প্লাস বি, আর উপরে হবে কি ডেল এ প্লাস ডেল বি। সেটাকে এইভাবে লিখলাম, একটু পার্থক্য করে লিখলাম। তাহলে হলো, এবারে যদি আমরা বিয়োগের ক্ষেত্রে দেখি, যদি বিয়োগ মানে কি জেড রাশিটা এ মাইনাস বি এই ফর্মে আছে, তখন ডেল জেড কত হবে, বলছে এইখানটায় তোমরা ভালো করে বুঝতে হবে, এর পরিমাপে যে ত্রুটি পেয়েছি, বির পরিমাপে যে ত্রুটি পেয়েছি, এই দুটোকেই আমাদের যোগ করতে হবে। এবারে সবাই বলবে ভাই বিয়োগের ক্ষেত্রে তো যোগ কেন করব, না, যোগ ত্রুটি সবসময় যোগ হয়। আমরা এ মাপার ক্ষেত্রে যে ত্রুটি পেয়েছি সেটা থেকে যদি বি মাপার ক্ষেত্রে যে ত্রুটি পেয়েছি এটা বিয়োগ করে দিই, তাহলে ত্রুটির পরিমাণ তো কমে গেল। তাহলে কি এটা সঠিক হলো সায়েন্টিফিক্যালি? সঠিক তো হলো না। তাহলে এ মাপা আর বি মাপা দুটোর ক্ষেত্রে যে ত্রুটি পেলাম সেটা যোগ করো, তারপরে চরম ত্রুটিটা পাবে তুমি পরিমাপের ক্ষেত্রে। তাহলে যোগ, তাহলে যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে যোগ হবে, যে কোনো ত্রুটির ক্ষেত্রে যোগ হবে। তাহলে এবারে ভগ্নাংশ ত্রুটি বের করব কিভাবে, ডেল এ বাই ডেল বি, এবারে এ মাইনাস বি হবে, অর্থাৎ ডেল জেড বাই জেড, অর্থাৎ মূল মান আর ত্রুটি, ত্রুটি কত ডেল এ প্লাস ডেল বি, আর মূল মান কত এ মাইনাস বি, এটা হবে আমাদের। সেটার মানে হলো এটাকে লসাগু করলে এ মাইনাস বি হয়, উপরে ডেল এ প্লাস ডেল বি হয়, তাই তো। এইবারে এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে তোমাদের পরীক্ষাতে কি দেবে, পরীক্ষাতে দেবে পার্সেন্টেজ এরর বের করো, শতকরা ত্রুটি বের করো। আর আমরা দেখেছি ভগ্নাংশ ত্রুটিকে আমরা 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি বেরিয়ে যায়। তাহলে এই আমাদের ভগ্নাংশ ত্রুটি যেগুলো পাচ্ছি, এই ভ্যালুগুলো তার সাথে আমাদের 100 গুণ করে দিলে পার্সেন্টেজ এরর পাবো। এখানেও 100 গুণ করে দিলে পার্সেন্টেজ এরর পাবো। এটা আমি ওই জন্য আলাদা করে লিখিনি, এটা বলে দিলাম তোমাকে। আচ্ছা, গুণ বা ভাগের ক্ষেত্রে, তাহলে ইন প্রোডাক্ট অর ডিভিশন, প্রোডাক্ট মানে গুণ, গুণের ক্ষেত্রে কি হবে, গুণ মানে দুটো রাশি এ ইন্টু বি তে থাকবে, তবে কি হবে সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি কি হবে তখন, সেটা হবে ডেল এ ডেল বি, ডেল এ বাই এ আর ডেল বি বাই বি, এই ফর্মে হবে। অর্থাৎ এ এর মান আর এ পরিমাপের ত্রুটি প্লাস বি এর মান বি পরিমাপের ত্রুটি। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কি হবে, সেম একই, ভাগ তো এই এ বাই বি ফরম্যাটে থাকে, কিন্তু সেম রেজাল্ট আমরা পাবো, ডেল জেড বাই জেড আমরা পাবো ডেল এ বাই এ ডেল বি বাই বি। এবার এটা শতকরা ত্রুটি করলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বসাও, শতকরা করলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বসাও। ক্লিয়ার? আর একটা লাস্ট আমাদের থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটির মান বের করো। আচ্ছা, ঘাতযুক্ত রাশি অর্থাৎ জেড ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, এই ফর্মে, এনটা কি পাওয়ার বা ঘাত, এই ফর্মে যদি থাকে ডেল জেড বাই জেড আমাদের কি লিখবো, বলছে যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটা সামনে নিয়ে চলে এসো, আর কি করো এর ক্ষেত্রে ত্রুটি কি হয় ডেল এ বাই এ, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটা যদি একটু বড় করে দিই তাহলে কি হবে, ধরো জেড ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার কিউ, এরকম ফর্মে থাকে। তাহলে কি হবে, বলছে এক্স এর পাওয়ার আগে নিয়ে এসো, নিয়ে আসলাম ডেল এ বাই এ করো, হলো, ওয়াই এর পাওয়ার আগে নিয়ে এসো ডেল বি বাই বি করো, হলো। আর গুণ থাকুক আর ভাগ থাকুক, নিয়ম তো সব প্লাস, তাই না, ত্রুটি সবসময় প্লাস হয়। যদি
যদি আমরা মাইনাস করি তাহলে ত্রুটি কমে যাবে, সবসময় প্লাস করতে হবে। তাই নিচে ভাগ আছে তা কি হচ্ছে, উপরে গুণ আছে প্লাস করেছি মেনে নিয়েছো, ভাগও আছে ভাগেও প্লাস হয়, তাই না, সেম রেজাল্ট। তাহলে প্লাস করো, আর কিউ কি হবে, ঘাতের নিয়ম হলো ঘাত সামনে চলে আসবে, ঘাত সামনে চলে আসলো ডেল সি বাই সি, ব্যাস। এটা দিয়ে আমরা এমসিকিউ করবো, দেখবে তখন। চলো এবারে কটা জিনিস বলে দিই এমসিকিউ শুরু করার আগে, যে একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যদি তার টাইম পিরিয়ড টি প্রপোর্শনাল টু হয় তার লেন্থের হাফের সাথে, লেন্থের রুটের সাথে, মানে এল রুট মানে এল টু দি পাওয়ার হাফ, তাহলে আমরা কি বলতে পারি, এই যে টাইমের ভগ্নাংশ ত্রুটি ডেল টি বাই টি সেটা ইকুয়ালস টু কি হবে, এই যে পাওয়ার আছে আমাদের নিয়ম কি, পাওয়ার সামনে চলে আসবে আর কি হবে ডেল এল বাই এল হবে, ব্যাস সেটাকে অ্যাপ্লিকেশন করলাম আমরা। গোলকের জন্য কি হয়, দেখো একটা গোলকের এরিয়া হয় 4πr², তাহলে সেটা যদি হয় গোলকের এরিয়ার নির্ণয়ের ত্রুটি কত হবে, ভগ্নাংশ ত্রুটি ডেল এ বাই এ, যা 2 পাওয়ার সামনে চলে আসলো ডেল আর বাই আর, কিন্তু 4πটা কি হবে, 4π তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওকে নিয়ে লাভ আছে কোনো, লাভ নেই। আচ্ছা একটা গোলকের ভলিউম কিভাবে বের করে, ভলিউম ভি ইকুয়ালস টু হয় 4/3 পাই আর কিউ, তাই না, তাহলে ভলিউম হয় 4/3 পাই আর কিউ, সেটা যদি হয় তাহলে কি হবে, ভলিউমের ত্রুটি কি হবে ডেল ভি বাই ভি কি হবে, 3 সামনে আসবে ডেল আর বাই আর, আর 4/3 পাই কনস্ট্যান্ট ভ্যালু ছেড়ে দাও। এইগুলোকে কাজে লাগিয়ে আমরা এমসিকিউ করব, এখান থেকে 1 নম্বরের এমসিকিউ তোমরা কমন পাচ্ছ একেবারে শিওর। চলো লেটস গো থ্রু দ্য এমসিকিউ, এমসিকিউর ভিতর দিয়ে এবারে আমরা চলাফেরা করি। নাম্বার 1, একটা আমি এখানে আগের ওই যে পেজটা ছিল ওই কিভাবে স্মার্ট হতে পড়বে সেখানে লেখা ছিল যে কোন কোন ধরনের অঙ্ক এখান থেকে দেয়, বলা হয়েছিল গোলকের অঙ্ক দেবে, চাকতির অঙ্ক দেবে, ভরদ্যুতি পরিমাপের ক্ষেত্রে দেবে, রোধ পরিমাপের ক্ষেত্রে দেবে, ক্ষেত্রফল, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এগুলো সব দেবে। তাহলে পরপর আমরা দেখে ফেলি। নাম্বার 1, একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে। আচ্ছা ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, পার্সেন্ট মানে কত, ডেল আর বাই আর ইন্টু 100, এটা মানে 2%, তাই তো। এবারে তাহলে ডেল আর বাই আর কি হলো 2/100, আচ্ছা তাহলে তার আয়তন নির্ণয়ের ত্রুটি কি হবে, আয়তন কত গোলকের 4 পাই, এই 4/3 পাই আর কিউ, তো তাহলে আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে, আয়তন হয় 4/3 পাই আর কিউ, আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে, তাহলে 3 সামনে আসবে, 3 সামনে আসলো ডেল আর বাই আর, আচ্ছা ডেল আর বাই আর কত হলো 3 ইন্টু 2 ইন্টু 100, তাই তো, তার মানে কত হলো 6/100। এবার এটা কি ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি থেকে শতকরা ত্রুটি করতে গেলে কি করতে হয়, ডেল আর আর 3 এটা যেটা ছিল তার সাথে আমরা 100 গুণ করব, এখানে 100 গুণ করো, 100 কেটে গেল, এক বাক্যে উত্তর 6%। এর থেকে সহজ অঙ্ক আর আছে, তাহলে কোনটা অপশন হবে, অপশন ডি, অপশন ডি তে গোল করো। তাহলে নিয়ম কি, খুবই সিম্পল, শুধু ঘাতের কাজ হবে, যা হবে ঘাতের কাজ, আর ঘাতের কাজ একেবারে সুপার কাজ করতে হবে তোমাকে, পাওয়ারের কাজ যেটাকে বলে। তাহলে দেখো গোলকের আয়তন কি হয়, আরেকবার বলছি 4/3 পাই আর কিউ, তাহলে কি হবে 3 সামনে আসবে ডেল আর বাই আর, ডেল আর বাই আর মানে কত, আমরা পেয়েছি 2%, তাই তো, তাহলে ডেল আর বাই আর ইন্টু 100 মানে ভগ্নাংশ এ করলে 2%, তাহলে 2 ইন্টু 3 একদম ডাইরেক্ট মুখে মুখে হয়ে গেল, 2 ইন্টু 3 মানে 6%, হলো, ব্যাস। চলো এরপরে যাই, যদি কোনো কণার ভর আর দ্যুতি পরিমাপের ত্রুটি 0.1% এবং 0.2% হয় তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে। আচ্ছা কি কি পরিমাপের ত্রুটি বলেছে, ভর মানে এম, তাই তো, ডেল এম বাই এম হলো, এটা কত, ডেল এম বাই এম হলো 0.1%, তাহলে ডেল এম বাই এম ইন্টু 100 মানে শতকরা ত্রুটি হলো 0.1%। আর কি আছে, দ্রুতি মানে ভি, ডেল ভি বাই ভি, স্পিড যেটাকে বলে, পরের চ্যাপ্টারে পড়বে তোমরা, সেটা কত 2%।
তাহলে এটা ইন্টু 100 করলে হয় 2%। শতকরা ত্রুটির ফর্মে একবার লিখে নিচ্ছি, 0.2%, সরি 0.2% হলো। আর কি থাকছে, তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত? আচ্ছা, গতিশক্তির ইকুয়েশন তোমরা কি জানো? গতিশক্তি বের করে এরকম ভাবে, হাফ mv²। যদি না জানো পড়বে, পরে পড়বে, পরের চ্যাপ্টারেই পড়বে, অসুবিধা নেই। তাহলে গতিশক্তিকে কে দিয়ে লেখা হয়, সেটা হলো হাফ mv²। তাহলে সেটা যদি হয় কি হবে ফর্মুলা, এম এর কিছু নেই তো পাওয়ার, তাহলে ডেল এম এম, আর গুণ আছে, যোগ বসিয়ে দাও, 2 পাওয়ার সামনে আসলো, ডেল ভি বাই ভি। সবসময় এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোর কোনো মূল্য নেই, ওগুলোকে তুমি ছেড়ে দেবে, ঠিক আছে? এই ভুলটা করবে না, যেন হাফ গুণ করে দেবে না, খবরদার। একবারে ভুল করে বাড়ি চলে আসবে, কখনোই এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে মূল্য দেবে না। ডাইমেনশনের ক্ষেত্রে, এররের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালুর কোনো মূল্য নেই। কত আসলো, ডেল এম বাই এল এম কত? এবারে এটা ভগ্নাংশ ত্রুটি, এটাকে আমরা পার্সেন্টেজ এররে আমাদের অ্যান্সার চেয়েছে, তাহলে 100 গুণ করে দাও। সব আমি তোমার বারবার বলেছিলাম, করার থেকেও বললাম, সব সময় অ্যান্সার যা হবে পার্সেন্টেজ এররে। তাহলে 100 গুণ করে দাও। এইগুলো আমরা কত পেয়েছি, এগুলো আমরা পেয়েছি, আচ্ছা এগুলো 100 যদি আমি গুণ করি, দেখো ডেল এম এম ইন্টু 100, 2 ডেল ভি ভি ইন্টু 100, তার মানে এইটা না 0.1 না? এইটাকে আমরা এরম ভাবে লিখতে পারি যে ডেল এম এম ইন্টু 100 প্লাস 2 ডেল ভি ভি ইন্টু 100, 100টা দুটোতে গুণ করে দিলাম, আর এটার মানেই হলো এই যে আমার 0.1%, আর এটার মানেই হলো 0.2%, কিন্তু তার আগে 2 গুণ আছে, 2 ইন্টু 0.2%, তাহলে সরি 0.2%, তাহলে এটা হলো 0.4 আর 0.1, তাহলে আসলো কত, 0.5%। অ্যান্সার হবে 0.5%। কোন অপশানে 0.5% আছে? এই অপশান সি। হলো, খুবই সহজ অঙ্ক, একবারে পাত্তি অঙ্ক, ফটাফট শুধু ফর্মুলা বসাও আর করে চলে যাও। একটা বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত হবে? এটা ঘরে করতে পারো, খুবই সহজ, হোম টাস্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। দেখো একটু বলে দিই, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত, 2%, তাহলে আমাদের বলা আছে ডেল আর আর ইন্টু 100 হলো 2%। আচ্ছা, চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত হবে? ক্ষেত্রফল হয় চাকতির ক্ষেত্রফল 4πr²। এগুলো ভুল করলে আর কিছু করার নেই, তাহলে ত্রুটি কি হবে? ত্রুটি হবে 2 ডেল আর বাই আর। এটা ভগ্নাংশ ত্রুটি, পার্সেন্টেজ এরর মানে এখানে আরো 100 গুণ করে দাও, শতকরা ত্রুটি তো চেয়েছে, হ্যাঁ পার্সেন্টেজই আছে, তাহলে ডেল আর আর ইন্টু 100 মানে কত, 2%, তাহলে আমাদের অ্যান্সার আসলো 2 ইন্টু 2% মানে 4%। তাহলে কোনটা 4%? অপশন সি। হোম টাস্ক হলো না, আমারই করে দেওয়া হয়ে গেল, হোম টাস্ক এখন ক্লাস টাস্ক হয়ে গেছে। চলো এরপরে কি আছে, হ্যাঁ এই সেইটা দেখো, এক্স অন্য তিনটি রাশি এ বি সি ডি এর সাথে এই সম্পর্কে যুক্ত। এটা তো আমাদের ডাইরেক্ট ফর্মুলাই দিয়ে দিয়েছে না, এক্স তিনটি রাশি, এক্স অন্য তিনটি রাশি এ বি সি ডি এর সঙ্গে এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার 3 বি কিউ ডিভাইড বাই সি রুট ওভার অফ ডি সম্পর্ক যুক্ত, যেখানে এ 2%, বি 3%, সি 1%, ডি 4%। তবে তবে এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি কত হবে বাবা? হ্যাঁ, এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? আরে এই তো করে দাও, 2 ডেল এ প্লাস 3 ডেল বি বি প্লাস, ভাগ হলেও প্লাস হয়, সি কত আছে, কিচ্ছু নেই, ডেল সি সি, ডি কত আছে, রুট মানে হাফ, হাফ ডেল ডি ডি। এটা পার্সেন্টেজ এর চেয়েছে, 100 গুণ করে দাও, হয়ে গেল, এত সহজ, কিচ্ছু করার নেই। তাহলে ডেল এ কত, ডেল এ ইন্টু 100, মানে 100 একবার গুণ করে নাও এখানে, তাহলে 2% আরেক বসিয়ে দিতে পারবে,
তাহলে ডেল এ ইন্টু 100 মানে 2%, তাহলে 2 ইন্টু 2%, এখানে হলো 3 ইন্টু 3%, এখানে হলো 1%, এখানে হলো হাফ ইন্টু 4%, তাহলে হাফ ইন্টু 4 মানে 2, 2 প্লাস 1 3, 3 আর 3 3 না হলো 10, 10 আর 4 14, তাই তো না ভুল হলো? এখানে হলো 2%, 1%, 9%, 4%, তাহলে কত হলো? না 16%, সরি 10, 10 আর 4 16, 16%। কোনটা অপশন আছে 16%? অপশন সি, অপশন সি। শুধু অপশন সি বেশি আসছে বলে তোমরা জানো আন্দাজে অপশন সি সব করে দিয়েছো না, এইসব করে চলবে না। এইসব অপশন সি বেশি আসছে বলে সব অপশন সি করে দিয়ে চলে এসে, এসব করলে হবে নাকি? চলো আর একটা অঙ্ক আমরা এরর থেকে করে নিই। এররে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিই আমরা, এরর থেকে যেন কোনো অঙ্ক না আসে। প্রত্যেক বছর ছেলে মেয়েদের একটাই কমপ্লেন এরর থেকে, এরর বুঝতে পারি না, এরর কেন পারি না। এররের দেখো আজকে এত সহজভাবে রিপ্রেজেন্ট করেছি তোমাদের, এরর যেন আর কোনোদিন মাথা থেকে ভুল না হয়। যদি কোনো পরিবাহী রোধ আর ইকুয়ালস টু ভি বাই আই হয়, যেখানে ভি এর মানটা এত এবং এত, তাহলে ভি কত? 100 প্লাস মাইনাস 4 ভোল্ট। আচ্ছা আমি যখন ওই স্মার্ট ওয়ে গাধার মতো না পড়ে স্মার্ট ওয়ে ওইটা দিয়েছিলাম, বলেছিলাম এরকম ফরম্যাটে ত্রুটি থেকে অঙ্ক দেবে, দেখো দিল। তাহলে কি আছে? একটা পরিবাহী রোধ আর ইকুয়ালস টু ভি বাই আই, যেখানে ভি হলো 100 প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4টা হলো তার ত্রুটি, তাই না? এখানে এসো, এই যে এখানটা একটু বলে দিই একটা জিনিস। এই যে আমরা মিন ভ্যালুটা পেলাম আর ত্রুটি কত পেলাম? ডেল এন, তাই তো, বা এইটা ডেল এ। তাহলে অরিজিনাল ভ্যালুটা কত হবে? পরিমাপযোগ্য মানটা কত হবে? অরিজিনাল মানটা হবে, তাহলে দেখো এই যে আমরা প্রকৃত ভ্যালু পেলাম, প্রকৃত ভ্যালুর সাথে আমাদের ত্রুটিটা যোগ বা বিয়োগ হিসাবে থাকবে। অর্থাৎ বিষয়টা এরকম ভাবে থাকবে, x ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস ত্রুটিটাকে এপসাইলন, এই ত্রুটি হলো এপসাইলন, আর এটা হলো কি? এটা হলো মিন ভ্যালু, আর এটা হলো আমাদের ত্রুটিযুক্ত মান। তাহলে একটা ভৌত রাশির চূড়ান্ত মান, তাহলে আমরা কি হবে সেটাকে ধরো আমরা যদি এই উদাহরণ দিয়ে লিখি, একটা ভৌত রাশির চূড়ান্ত মান ধরো এ, সেটা আমরা কি লিখবো? সেটাকে আমরা লিখবো এ মিন প্লাস মাইনাস, প্লাস মাইনাস এটা কত? ডেল এ। অর্থাৎ বিষয়টা কি গেল? এটা হবে আমাদের ট্রু ভ্যালু, তার সাথে ত্রুটিটা যোগ বিয়োগ আকারে থাকবে, সেটা হবে একটা চূড়ান্ত মান, ঠিক আছে? বা এটাও লিখতে পারো প্লাস মাইনাস ডেল এন, ঠিক আছে? চলো কোথায় ছিলাম? হ্যাঁ এই যে, তাহলে এটা হলো আমাদের ত্রুটি, এটা হলো আমাদের ত্রুটি, আর এটা হলো অরিজিনাল মান। ওকে, এবারে আমাদের আর এর শতকরা ত্রুটি বের করতে বলেছে। আর বের করার নিয়ম হলো ভি বাই আই, ভাগের ফর্মে আছে, করে ফেলো ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই, হয়ে গেল, গল্প শেষ। তা ডেল ভি বাই ভি কত? এবার এটা পার্সেন্টেজ করতে বলেছে, 100 গুণ করে দাও। আচ্ছা ভি কত? ভি হলো 100, ডেল ভি কত? 4, ডেল আই কত? 0.2, এটা কত? 10, 100 গুণ করো, কত আসছে? 100 এ 100 কাটছে, 4 থাকছে, আর এখানে 100 কাটলে 10, 10 ইন্টু 0.2 মানে 2, তাহলে 6% অ্যান্সার। কোন অপশন 6% আছে? প্রথমেই আছে, দেখেছো অপশন সি মারার ফল কি? অপশন এ এটা হয়েছে। চলো তাহলে আমাদের এররের গল্প শেষ। এররের গল্প যখন শেষ, লাস্ট একটা টপিক আমাদের বাকি আছে, এখান থেকেও 1 মার্কসের কোশ্চেন আসে, একটা এমসিকিউ আসে, সেটা হলো সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এটা করলে ক্লাস শেষ। তাহলে সিগনিফিকেন্ট ফিগার আমরা কাকে বলবো? এই যে আমরা এত মাপামাপি করছি, এত ভুল হচ্ছে, এরর হচ্ছে, ধরো আমরা একটা ভ্যালু মাপলাম,
সেই ভ্যালুটা আসলো 3.33456 এরকম করে চলতেই থাকছে। তাহলে এখানে আমরা কতটা ভ্যালু নেব? তো বলছে এখানে আমাদের খেয়াল রাখতে হবে কোন অঙ্কগুলো তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ মানে কি, যে আমরা দেখছি যে এই যে এতগুলো লাস্টে ভ্যালুগুলো আসছে এগুলো অপ্রয়োজনীয়। মূল যদি আমরা ধরি এইটুকুই লিখি 3.33, এইটুকুই পারফেক্ট। তাহলে আমরা কি বলবো, এর তাৎপর্যপূর্ণ কতটা? 3টে অঙ্ক পর্যন্ত তাৎপর্যপূর্ণ। একটু উদাহরণ দিই। ধরো আমার আছে 0.00277, ঠিক আছে? তাহলে এর তাৎপর্যপূর্ণ দেখো 277টাই মেন ফ্যাক্টর। এই যে 0.00 তখন বলছে তাৎপর্যপূর্ণ হবে না। এবারে এইগুলোর কিছু আমাদের রুল আছে। অ্যাকচুয়ালি তোমার রুল কটা জানলেই জাস্ট কাজ হয়ে যাবে। তাহলে রুলগুলো আমাদের দেখতে হবে। রুল কি? নাম্বার 1 রুল হচ্ছে কারে, যদি জিরো থাকে সেটা তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে তাৎপর্যপূর্ণ তারাই হবে যারা অশূন্য সংখ্যা, মানে 1 2 3 4 এই অশূন্য সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ। এবার তাৎপর্যপূর্ণ সংখ্যা কিভাবে কাউন্ট করব? ধরো 2.77 আছে, ঠিক আছে? তাহলে এইটা বাদ দিয়ে আমাদের বাকি অঙ্কগুলো যদি সঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? এটাকে আবার ধরে নিয়ে লিখতে হবে 3টি। বুঝলে? তাহলে কি ব্যাপার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়? যে লাস্ট অঙ্কটা বাদ দিয়ে বাকি অঙ্কগুলো নিশ্চিতভাবে নির্ণয় করা যাচ্ছে কি আমাদের দেখতে হবে। যদি নির্ণয় করা যায় তাহলে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো যে কটা অঙ্ক নিয়ে গঠিত সে কটাই। তোমাদের বইয়ের ডেফিনেশন সবার প্রথমে দেখবে কি লেখা আছে, দেখো। কোনো পাঠ বা ভৌত রাশির মান যে অঙ্কগুলো দিয়ে গঠিত সেগুলির শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলো যদি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব তবে ওই পাঠ বা মানটি যতগুলো অঙ্ক নিয়ে গঠিত তাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। তাহলে এই 2.77 এর 7টাকে বাদ দিয়ে বাকি 2 আর 7 নিশ্চিতভাবে নির্ণয় করা যায়। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? যতগুলো অঙ্ক নিয়ে গঠিত, 1 2 3 3টি। বোঝা গেল? তাহলে এবারে আমরা এর নিয়মগুলো দেখি। নিয়ম হলো অশূন্য সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ হয়। এবারে নিয়মগুলোর জন্য তোমাকে অনেকটা পড়তে হবে, বইয়ের 2 পৃষ্ঠা পড়তে হবে, কিন্তু তোমাকে একটা শর্ট টিক্সের বিষয়গুলো সব শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা এসব নিয়ম টিয়ম পড়বো না, জাস্ট উদাহরণ দেখে নিয়ম মনে রাখবো। কিভাবে মনে রাখবো? 207.207.007, ঠিক আছে? এই সংখ্যাটিতে দেখো পয়েন্টের পরে দুটো জিরো আছে এবং লাস্টের অঙ্কটা 7 আছে। তাহলে বলছে যে দুটো অশূন্য সংখ্যার মাঝে যদি শূন্য থাকে তাহলে সেগুলো তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এর কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা? 1 2 3 4 5 6, অর্থাৎ যে কটা অঙ্ক নিয়ে এবারে গঠিত, কটা অঙ্ক নিয়ে গঠিত? 3 3 6, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 6টি। তাহলে দুটো অশূন্য সংখ্যার মাঝে থাকা শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয়, তাই এর যে কটা অঙ্ক নিয়ে গঠিত সেটা হলো 6টি। তারপরে দেখো, এটা হলো রুল নাম্বার 1। রুল নাম্বার 2, 0.0027। এখানে বলছে কি, তুমি ভাববে যে 1 2 3 4 5 6, 6টা করবো, না না হবে না। কি হবে? পয়েন্টের পরে যে শূন্যগুলো থাকবে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে দেখো 0.00277 বা 277, এটাতে কি হচ্ছে, এই যে অশূন্য সংখ্যার আগে পয়েন্টের পরে দুটো শূন্য আছে, এই শূন্যগুলো কি হবে? তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে কটা অঙ্ক সংখ্যা হবে? 1 2 3, 3টি হলো। তারপরে রুল নাম্বার 3। তাহলে তোমাকে কিভাবে মনে রাখবে? এই কটা উদাহরণ খাতায় শর্ট ভাবে যেরকম ভাবে লিখে দিয়েছি সেরকম ভাবে লেখো, একবার করে দেখবে, দেখলে সবসময় মনে থাকবে। 3rd নম্বর 277.0। এইখানটাতে সবাই বলবে তাহলে 0 তো অশূন্য নয়, আমরা 3টি লিখবো। না না, এটা হবে না, এখানে হবে 4টি। কেন 4টি হবে? বলছে এখানে রুল নম্বর 3 এটাই যে পয়েন্টের পরে শেষ যে শূন্যটা থাকবে সেটা হবে তাৎপর্যপূর্ণ। এটা কি ছিল? এটা কি ছিল? পয়েন্টের ডান দিকে, আর এটা ছিল পয়েন্টের আগে। পয়েন্টের আগে এই সংখ্যাগুলোর আগে যে শূন্যগুলো ছিল সেগুলো তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু একটা অশূন্য সংখ্যার পরে পয়েন্টের পরে যে জিরোটা থাকবে সেই জিরোটা তাৎপর্যপূর্ণ হবে। পরেই বুঝতে পারবে। দেখো রুল নম্বর 4-এ যাই যদি আমরা, 277.0 কেজি, তাহলে এর তাৎপর্যপূর্ণ কত হবে? 4টি।
কারণ নিয়ম কি, পয়েন্টের পরের এই জিরোটা তাৎপর্যপূর্ণ ধরে নিতে হবে। তাহলে কেন ধরে নিতে হবে, কি জন্য আমরা বলছি, কারণ আমাদের নিয়ম হলো লাস্ট অঙ্কটা বাদ দিয়ে বাকিগুলো যদি নিশ্চিতভাবে নির্ণয় করা যায় তাহলে সে যে কটা অঙ্ক নিয়ে গঠিত সেটাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। তাহলে জিরোকে বাদ দিয়ে বাকি 7, 2, 7, 7, 2 নিশ্চিতভাবে নির্ণয় করা যাচ্ছে। তাহলে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা অঙ্ক নিয়ে গঠিত, 1, 2, 3, 4, 4টি হবে। হলো। এবারে দেখো 277.0 কেজি, এবারে এটা রুল নাম্বার 4, যদি 277.0 কেজিকে গ্রামে কনভার্ট করি, মানে আবার 1000 গুণ করলাম, তাহলে 3টে শূন্য হলো, করলে কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা চেঞ্জ হবে? তোমরা বলবে হ্যাঁ তো 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়ে গেল তো না, এটা হলো রুল নাম্বার 4, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা চেঞ্জ হবে না। এবার এখানে একটা জিনিস বলি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্স ফিগারকে আর একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় সার্থক সংখ্যা, এটা খেয়াল রাখবে। এরপরে চলো এটাকে যদি আবার অন্যভাবে লিখি, দেখো 2.770 ইন্টু কে, আমরা 2.7.0 ছিল তো, আমরা লিখলাম 2.770, তাহলে আরো 10⁻² গুণ করতে হচ্ছে, এই কেজি ফরম্যাটে আছে। এখান থেকে গ্রামে গেলে 2.770ই রাখলাম, একই রাখলাম, শুধু 10⁻²টা আরো তার সাথে 10⁻³ গুণ হলো, তার 10⁵। এইখানে একটা নিয়ম যেটাকে রুল নাম্বার 5 আমরা বলবো, কি নিয়ম, যে 10⁵, 10⁻², এইগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে বাদ যাবে। তাহলে এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, এই যে 4টি, আর এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, একই হবে। তাহলে এর যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে, এর যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে, সেম হবে। তাহলে এই উদাহরণকে জাস্টিফাই করছে এটা। এখানে একটা নিয়ম এটা মনে রাখবে যে ইন্টু 10⁵, 10⁻3, 10⁻10 যাই থাকুক, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে না সেটা। তাহলে কটা রুল শেখালাম, 5টা রুল। এরপরে দেখো 5টা রুল যখন শিখলে, এবারে তোমাকে গুণ ভাগ আর যোগ বিয়োগের নিয়মটা শিখতে হবে। আচ্ছা, গুণ ভাগের নিয়মটা দেখো, গুণ ভাগের নিয়ম হলো, যদি 10কে 3 দিয়ে আমি ধরো ভাগ করছি, এটাও পড়তে হবে না অত, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে তুমি মনে রাখবে। 10কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 3.3333 চলতেই থাকে কন্টিনিউ। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, বলছে নিয়মটা এটাই যে এই 10 আর 3 এর ভিতরে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, সবাই বলবে 3-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, একটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো। তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুতে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটা রাখতে হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 3, অর্থাৎ যে গুণটা হবে সেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে, একটি। তাহলে গুণের নিয়ম কি, গুণের নিয়ম হলো যে দুটো রাশি গুণ করব বা ভাগ করব, ঠিক আছে, গুণ বা ভাগ, এটা আমি ভাগের দিয়ে দেখিয়েছি, গুণের ক্ষেত্রেও সেম, যে দুটো রাশির গুণ বা ভাগ করব তাদের ভিতরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম যার, তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে গুণফল বা ভাগফলটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আচ্ছা, 10কে যদি আমরা 4.0 দিয়ে ভাগ করি, এখানটা একটা কনফিউশন দেখো, 10-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2টি, আর 4.0 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে, এটাও দেখো পয়েন্টের পরে 0টা তাৎপর্যপূর্ণ হয়, নিয়মে পড়ছে, তাহলে এখানেও 2টি। তাহলে আমাদের গুণফলের বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত রাখতে হবে, 2টো রাখতে হবে। আর এখানে দেখো 4কে 10 দিয়ে ভাগ করলে 2.5ই আসে, তাহলে আর কোনো চেঞ্জই করতে হচ্ছে না, এটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, 2টি। অর্থাৎ গুণ বা ভাগের ক্ষেত্রে আমাদের গুণ ভাগ করার প্রয়োজনই নেই, আমরা দেখেই বলে দিতে পারবো যে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, সেটাই হবে গুণফল বা ভাগফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবারে চলো যোগ বা বিয়োগের নিয়ম। দেখো ধরো যোগ করছি আমরা, 5কে 1.35 দিয়ে যোগ করছি, যোগ করলে এলো 6.35, ভেরি ক্লিয়ার, 6.35 এলো। এবারে যোগের নিয়ম কি, যোগের নিয়ম হলো পয়েন্টের পরে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আছে। দেখো এখানে পয়েন্টের পরে 5-এর যদি দেখি, পয়েন্টের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নেই, পয়েন্টই নেই, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে পয়েন্টের পরে এর 0। তাহলে এই যে আমার রেজাল্টটা এসলো, পয়েন্টের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমার কত রাখতে হবে, 0 রাখতে হবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা লিখতে হবে 6। তাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এলো কত, একটি। বোঝা গেল। ধরো বিয়োগ করছি 5.0 থেকে 5.35, 4.35, ঠিক আছে,
আচ্ছা, এর তাৎপর্যপূর্ণ পয়েন্টের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? একটা আছে। এর কটা আছে? দুটো। তাহলে সবচেয়ে কম কার আছে? এর আছে। তাহলে পয়েন্টের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এর আছে একটা। এবারে যে রেজাল্টটা আসলো 0.65, তার কি করতে হবে? পয়েন্টের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটা রাখতে হবে। তাহলে কি রাখতে, অ্যান্সার কি হবে? 0.6। 0.6 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? একটা। হলো, আর কি থাকে? ব্যাস, সব নিয়ম শেষ, আমাদের গল্প শেষ। এবারে আমরা এই কটা প্র্যাকটিস করব, যে আমরা যে এগুলো শিখলাম এগুলো প্র্যাকটিস করব। এই যে আমি 8টা কোশ্চেন লিখলাম, এই 8টা কোশ্চেন সব এমসিকিউ হবে, সব এমসিকিউ হবে, ঠিক আছে? সব এমসিকিউ। এমসিকিউ এর অপশন আমি দিইনি, কিন্তু এগুলো এমসিকিউ। তাহলে দেখো, সবার প্রথম দেখো 9.8 আর 1.5298, এই দুটোকে যদি আমরা যোগ করি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? যোগের নিয়ম কি? পয়েন্টের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবথেকে কম আছে একটা। তাহলে যে অ্যান্সারটা আসবে সেখানে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পয়েন্টের পরে কত রাখতে হবে? একটা রাখতে হবে। তাহলে এটাকে যোগ করো, 1.5298 আর 9.8, তাহলে কত হলো? 8, 9, 2, 3, 11, ঠিক আছে? তাহলে আমাদের কত হলো? পয়েন্টের পরে কত রাখতে হবে? একটা রাখতে হবে। তাহলে এইটুকু আমাদের রাখতে হবে, 11.3। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? 3টে। এরপরে দেখো 0.07070, এটার কত হবে? আমাদের নিয়ম নম্বর কত? এটা নিয়ম নম্বর 2তে পড়ছে। কি 2 নিয়ম অনুযায়ী পয়েন্টের আগের এই জিরোটা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে কত হলো? 1, 2, 3, 4। তাহলে কত হবে? 4টি। এটা কত হবে? 0.0 2025, 4টি। 2025-এ এক্সাম দেবে তোমরা, তাই 2025 আসতে পারে। 6.0025, তাহলে এখানে দেখো এটা রুল নম্বর কততে পড়ছে? এটা রুল নম্বর 1-এ পড়ছে। অর্থাৎ দুটো অশূন্য সংখ্যার মাঝের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ। তাহলে 1, 2, 3, 2, 5, 5টি। এবারে আছে 2.64 × 10⁻24 কেজি। আমরা বলেছি 10⁻24টা তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে কটা হবে? 3টি। এমসিকিউ এ গোল করো, 3টি, 4টি, 4টি, 5টি। বাকি অপশনগুলো ভুল। দেখো 1.3 × 1.33, এটা কি হবে? বলছি আমরা গুণ করছি, গুণের নিয়ম কি? কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম? এর 3টে আর এর 2টো। তাহলে গুণ ফলে আমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে? 2টো হবে। গুণ করতেই হলো না, অ্যান্সার হবে 2টো। হলো? তারপরে চলো, ঘনকের বাহুর দৈর্ঘ্য 1.2 × 10⁻² মিটার। তাহলে আমাদের নিয়ম কি? 10⁻, যা থাকবে সেটা বাদ যাবে। থাকলো কটা? 2টি। তা কত ইজি। অ্যাভোগাড্রো সংখ্যা, এটা একটা ভালো কোশ্চেন। অ্যাভোগাড্রো সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কত হয়? 6.022 × 10⁻23। আবার অনেকে লেখে 6.02 × 10⁻23। তাহলে যে লিখবে 6.022, তার হবে কত? আমাদের 10⁻23টা তাৎপর্য থেকে বাদ যাবে। তাহলে যে 6.022 লিখবে তার হবে 4টি, যে 6.02 লিখবে সে লিখবে 3টি। তাহলে যে 4টি লিখবে তারও ঠিক, যে 3টি লিখবে তারও ঠিক। হলো? ব্যাস, এই গেল আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সমস্ত গল্প স্বল্প, এবং এররের থেকে আমরা সবকিছু করে ফেলেছি। অর্থাৎ এই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা যা কিছু ছিল সব কিছু করে ফেলেছি। শুধুমাত্র প্র্যাকটিক্যালের যে পার্টটা, ভার্নিয়ার ক্যাপিলারি রাইজ আর স্ক্রু গেজ এক্সপেরিমেন্ট, এই দুটোর এলসি কাউন্টটা আমরা একটা ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝাবো। বাকি সব কিছু আমরা কভার করেছি। এরপরে একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে টপ 10+ ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করানো হবে। সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। আর এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ক্লাসের মজা নাও, আর আমাদের সাথে এগিয়ে চলো, আমাদের হাতে হাত ধরে এগিয়ে চলো, এসওই বাংলার সাথে থাকো। এসওই বাংলার সাথে একসাথে আমরা সবাই চলো পড়ি, শিখি এবং জিতি।